যে এবার মেয়েটি ওই লোকটার মুখটা দেখতে পেয়েছে। মুখটা তখন দেখার পরে মেয়েটি বলেছে, জি বাবা এই ভদ্রলোক মারা গেলেন, এই তো কালকে রাতেও আমার দিকে তাকিয়েছিল। তখন ওই ওয়ার্ড বয়টা বলছে, দিদি আপনি কার কথা বলছেন? বলে এই তো এই পেশেন্টের কথা বলছি, মারা গেলে? তখন বলার পর তখন বলছে, দিদি এ তো মারা গেছে ৩-৪ দিন হয়ে গেছে, কালকে রাতে আপনি একে কোথায় দেখলেন? আমাকে সেখানে নিয়ে গিয়ে রাখলে আমার মন তো তখন অস্থির অস্থির হয়ে যাবে যে আমি কখন এখান থেকে বেরোবো, কারণ এটা আমার স্থান না। হলুদ কাপড় পরে নিলাম, হলুদ ফেট্টি বেঁধে নিলাম, আর ওং লিং বগলামুখী দেব্যই নম করে দিলাম, আমি বগলামুখী সাধনা করছি। এত সহজ ওই বগলামুখী মাই জিভ টেনে ছিঁড়ে দেবে। বলে হ্যাঁ আমার বাড়িতে ছিন্নমস্তা আছে, তুমি তার ব্যাকগ্রাউন্ড দেখবে কোনো না কোনো ভাবে ক্ষতি একটা আছে। সে বলবে যে আমি তো ছিন্নমস্তা পুজো করছি, ঠিক ঠিক ভাবেই করছি। ছিন্নমস্তা তো বাড়িতে বাড়ির আরাধ্যা দেবী না, তুমি তাকে নিয়ে এসে তুমি তোমার বাড়িতে করছো। এই যে প্ল্যানচেট প্ল্যানচেট যখন তুমি করছো, তুমি তো একটা সোলকে ডাকছো, এবার সেই সোলকে তোমাকে রিটার্নও করাতে হবে। সোলকে তুমি ডাকতে পারবে না কোনো মতেই। তুমি ধরো এক্স ওয়াই জেড রাম বলে কাউকে তুমি ডাকলে, হ্যাঁ, তা সে তোমার সব প্রশ্নের উত্তর দিল, দিয়ে এবার তাকে তো ফেরত পাঠাতে হয়। কোথাও বাইরে যাই, আমি যে মিষ্টিটা খেতে ভালোবাসি, ধরুন সীতাভোগ খেতে আমি খুব ভালোবাসি, আমার মাও ভালোবাসে, আমার শাশুড়িও ভালোবাসে। আমি করি কি, ৩টে প্যাকেট কিনি, একটা আমার মা, একটা আমার শাশুড়ি, একটা আমার আদ্যা মা, আমার ৩জন মা। তুই যে কাজটা করবি সেটা মায়ের মন্দিরের উল্টো দিকে ওই শ্মশানে ওখানে কর, মা ওখানে আছে, মায়ের কাছে জানিয়ে যা, দেখবি মা তোকে দিয়ে দেবে। তা আমি দেখেছি যে হ্যাঁ, আমি যে কজন ক্লায়েন্টকে নিয়ে আমি ওখানে বসেছি বা যে কজন ক্লায়েন্টের কাজ করেছি 100% পেয়ে গেছে। হ্যাঁ, শ্মশানে সত্যি কথা বলতে দেখো, মন্দিরে আমরা যাই, মাকে দেখি, প্রণাম করি, পুজো দিই, কিন্তু আমার এখানে একটা খুব বড় ডাউট আছে, মন্দিরে মা কতটুকু আছে। যেখানে লজিক কাজ করে না সেখানে কিন্তু ম্যাজিক কাজ করে। হ্যাঁ, আর এই ম্যাজিকটাই হচ্ছে সুপ্রিম। তোমার মাথার উপরে কেউ আছে, আমরা সবসময় বলি কেউ দেখছে, কেউ দেখে। যে আমি কিন্তু কিছু কিছু জায়গায় মারাত্মক স্ট্রিক্ট। আমি একটা লোকের কাছ থেকে পয়সা নেব, তাকে আমাকে 100% দিতে হবে, কারণ সে আমাকে পয়সাটা কষ্ট করেই আমাকে দিচ্ছে, তারও খেটে পাওয়া পয়সা, আমারও খেটে পাওয়া পয়সা, রাস্তা দুটো আলাদা। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে কে আছেন তাই জন্যই তো ক্লিক করেছেন, তাই না? দেবযানী ম্যাম। আজকে আমরা ম্যামের সাথে অনেক রকম বিষয়ে কথা হয়েছে, কিন্তু দশম মহাবিদ্যা, ভৌতিক ঘটনা একদম লাস্টে আছে দুখানা। তার আগে তন্ত্র যারা করেন তারাই কি মাকে পান, বা ভগবানকে তারাই কি দর্শন পায়, সব কিছু আছে। আরো অনেক রকম বিস্তারিত কথা আছে, পরকীয়া নিয়েও কিন্তু কথা আছে। সব সাধনা আমরা এর আগে আমার পডকাস্টে হোক বা অন্যান্য সব পডকাস্টে সব সাধনা নিয়ে একটা বিতর্কিত কথাবার্তা হয়েছে অনেক রকম, যেটা এখন বর্তমানে ব্যান্ড করে দেওয়া হয়েছে আমাদের ভারত সরকার থেকে বা রাজ্য সরকার থেকে। কিন্তু কিভাবে হয় কেউ কিন্তু বলেনি, ম্যাম কিন্তু একমাত্র বলেছে। আর ডাইরেক্ট তার কাছে যাবো, আরও বিস্তারিত অনেক বিষয় নিয়ে জানবো। যেভাবে ম্যাম কন্ট্যাক্ট করেছে সেই নাম্বারটা ব্লিঙ্ক করছে, আপনারা জানেন। সারা বিশ্বের বাঙালির কাছে যদি চান এই রকম তথ্য পৌঁছে দিতে, এসে কথা বলতে, তাই জন্য অলওয়েজ ওয়েলকাম কেকে পডকাস্টের তরফ থেকে। আর যদি চান যে কোনো রকম প্রমোশনাল ভিডিও বা কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন, তার জন্য কল করতে পারেন, আর ডাইরেক্ট ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? ভীষণ ভালো আছি আমি, আরো ভালো আছি। যে প্রথমে জানাই সকল দর্শকবৃন্দ, কেকে পডকাস্টের সকল দর্শকবৃন্দর কাছে আমি চিরকৃতজ্ঞ, যারা কেকে পডকাস্ট থেকে আমার সাথে যোগাযোগ করেছেন, যারা গুরুজন আছেন তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং আর বাকি সবাইকে আমার প্রচুর আন্তরিক ভালোবাসা। আমি সত্যি কেকে পডকাস্ট থেকে আমার সাথে অনেকে যোগাযোগ করেছেন, এবং তার জন্য কৌশিক, কিংশুক, ওদের কাছে আমি ভীষণ রকমভাবে কৃতজ্ঞ আছি। ওরাও যেন ভালো থাকে, কেকে পডকাস্টের দর্শকবৃন্দ যেন ভালো থাকে, আর আমি তো ভালো থাকবোই। আর হ্যাপি নিউ ইয়ার ম্যাম। হ্যাপি নিউ ইয়ার। প্রণাম একদম নেবেন আমার। একদম। আর থ্যাংক ইউ সো মাচ। আমি লাস্টের পার্টটা আগেই হয়ে গেল, আমি কিছু বলার নেই। আর
তো কেমন আছেন? নতুন বছর কিন্তু ঠান্ডাটা কিন্তু পড়েছিল। হ্যাঁ, নতুন বছরে ঠান্ডা পড়েছে কিন্তু আমি আরো একটু ঠান্ডা রিসেন্টলি একটু গরম গরম যেন লাগছে। হ্যাঁ, হ্যাঁ, সরস্বতী তে- পুজোটা যাওয়ার পর আবার তো সেই গরম চলে আবার আসে। গরম ৮ চলে মাস আসবে। গরম হ্যাঁ, আমার বাবা! শীতকালটা ভালো লাগে, আমি শীতকালটা এনজয় করি। বাহ! আ আজকে ১ম একটা প্রশ্ন করব, যেটা হচ্ছে যে আমার মনে হয়েছে অফ দ্য ক্যামেরাও আপনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি হুম, উত্তর দেবেন না বললেন, আমি একেবারে ডাইরেক্ট ক্যামেরার সামনেই দেব। হুম। যেটা হচ্ছে ম্যাম, আপনি কি এই তন্ত্রবিদ্যা যে আপনি শিখেছেন, আপনি এমন একটা জায়গায় গিয়ে আপনার গুরুদেবের কাছে আপনি শিখেছেন, এটা কি ভবিষ্যতে কাউকে দিতে চান এই বিদ্যাটা? এটা একটা ভালো প্রশ্ন। দেখো, অবশ্যই বিদ্যা যত দেওয়া যায়, দান করা যায়, বিদ্যার তত বেশি বৃদ্ধি পায়। হ্যাঁ, জ্ঞান তত বেশি বৃদ্ধি পায়। তো অবশ্যই দিতে চাই, কিন্তু সেটা ডিপেন্ড করছে কাকে দেব, কাকে শেখাবো। দেখো, আমি আমাদের না শেখার কোনো শেষ নেই। অন্তত আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের কথা দিয়ে বলছি যে এই তন্ত্রটা হচ্ছে সমুদ্র শাস্ত্র। এটার কোনো শেষ নেই। তুমি মানে আমি প্রত্যেক দিন শিখি, উঠতে শিখি, বসতে শিখি, মানে বই পড়েও শেখার শেষ নেই। আর ইন্টারেস্টিং যে তুমি তন্ত্র করো, আমি তন্ত্রটা না আমার খুব একটা ভালোবাসার জায়গা, মানে আমার মানে একদম হৃদয়ের কোনো একটা কোণার মধ্যে তন্ত্রটা আছে, যেটার কোনো রকম অপমান অবমাননা আমি সহ্য করতে পারি না, আমি নিতে পারি না, যার জন্য আমি অনেক জায়গাতে ভালো, অনেক জায়গাতে খারাপ, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার কথা হচ্ছে মানুষের কাছে ঠিক ঠিক রাস্তাটা বলে দেওয়া, ঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়া, এটাতে আমি ভীষণ বিশ্বাসী। আজকে আমি ধরো কাউকে মন্ত্র দিলাম, সে আমার মন্ত্রের সমাদর করলো না, অপব্যবহার করলো, তখন কিন্তু পাপটা আমার হবে। যে কারণ আমি লোকটাকে যাচাই না করেই তাকে শিখিয়ে দিলাম, হয়তো দেখা গেল সে সেই শিক্ষাটা নিয়ে বাজে কাজে লাগাচ্ছে। হ্যাঁ, হুম। তো এই জায়গাগুলোতে আমি ভীষণ স্ট্রিক্ট, আমি ভীষণ স্ট্রিক্ট। হয়তো কৌশিক তুমি আমাকে, আমার সাথে তোমার বেশ কটা সিটিং হয়েছে, তুমি কিছুটা হয়তো বুঝেছো আমাকে, যে আমি কিন্তু কিছু কিছু জায়গায় মারাত্মক স্ট্রিক্ট। আমি একটা লোকের কাছ থেকে পয়সা নেব, তাকে আমাকে 100% দিতে হবে, কারণ সে আমাকে পয়সাটা কষ্ট করেই আমাকে দিচ্ছে, তারও খেটে পাওয়া পয়সা, আমারও খেটে পাওয়া পয়সা, রাস্তা দুটো আলাদা। না, না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই ১ম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন। আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। তো আমি যদি তাকে 100% না দিতে পারি, অ্যাটলিস্ট 90% তো দেবো তাকে, কারণ সে কষ্ট করে দিচ্ছে পয়সাটা। এইটা আমি সবসময় এই জিনিসটা আমার মাথায় থাকে, যার জন্য আমি যখনই একটা কাজে বসি আমি খুব স্ট্রেসে চলে যাই, কারণ হচ্ছে যে আমাকে তাকে ফলটা দিতে হবে, 100% ফল দিতে হবে। 100% করে আমি যদি এগোই, তাহলে 90% হবে। আর আমি যদি 50% করে এগোই, তাহলে ওটা 20% হবে। আর 20% কেউ ফল পাবে বলে আমাকে কেউ, আমার কাছে কেউ আসবে না, টাকা দেবে না। কেন দেবে? সে 20%-এর জন্য সে তো নিজেই বাড়িতে 20% করে নিতে পারে, সোশ্যাল মিডিয়ায় নানান রকম টিপস দেখে। সে আমার কাছে আসবে কেন? আমাকে তাকে 100% দিতে হবে। এই এমটা আমি যবে থেকে আমি এই রাস্তায় নেমেছি, আমার মাথায় কিন্তু এটাই চলে আসছে। আমি এতবার পডকাস্ট হয়েছে, আমি একবারও জিজ্ঞেস করিনি আপনি কত বছর তাও এই লাইনে আছেন ম্যাম? কিছু না হলেও ঠিক কবে কোন দিন শুরু করেছিলাম না, আমি নিজেও ভুলে গেছি। তাও অ্যাপ্রক্স হ্যাঁ, তাও অ্যাপ্রক্স তোমাকে বলছে 12 to 15 ইয়ার্স। 12 to 15 12 to ইয়ার্স, 15 মানে এক ইনফ যুগের বেশি। হ্যাঁ, হ্যাঁ, এক যুগের বেশি। আমি ইনফ্যাক্ট বরাবরেরই একটু মাইথোলজিতে পছন্দ করি, ভালোবাসি পড়তে। আর স্পিরিচুয়ালিটি তো আমার রন্ধ্রে রন্ধ্রে। হ্যাঁ, আমি বিশ্বাস করি একটা গাছের পাতা হিললেও সেখানে আহ, কারোর কোনো রকম দান আছে। হ্যাঁ, যেখানে লজিক কাজ করে না সেখানে কিন্তু ম্যাজিক কাজ করে। হুম। হ্যাঁ, আর এই ম্যাজিকটাই হচ্ছে সুপ্রিম। তোমার মাথার উপরে কেউ আছে, আমরা সবসময় বলি কেউ দেখছে,
কেউ দেখছে। আমরা বিশ্বাস করি যে আমাদের মতে অনেকে বলে না যে বাবা কি অন্যায় করছে, কি অন্যায় করছে। কিন্তু দেখো দিব্যি তো রয়েছে। হুম। কিন্তু এটাও একটা জায়গা যেটা হচ্ছে যে নৌকো কিন্তু পুরো না ভরলে ডোবে না। হাফ ভরা নৌকো কিন্তু কোনোদিন ডোবে না। নৌকোটাকে পুরো ভরতে হয়। ঠিক সেরকমই তোমার পাপের জায়গাটা কিন্তু যখন ফুলফিল হয়ে যাবে অটোমেটিক্যালি তুমি ডুবে যাবে। এগুলো কোনো দেবযানী চক্রবর্তীর কথা না, এগুলো হচ্ছে মুনি ঋষিদের কথা, আর আমি তাদেরকেই ফলো করি। তো সেই জায়গা থ্যাংক থেকে ইউ। আর লাস্ট একটা প্রশ্ন আমি হুম আপনার হুম যদি মনে হয় আপনি হুম ওটাকে হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারেন, বা আপনি আপনার ডেফিনেশন রাখতে পারেন। আপনার সন্তান আছে। নিশ্চয়ই। আমরা যতবার দেখেছি এখানে যারা যারা বসেছেন, যে যে সাবজেক্টে যারা হুম মাহাত্ম্যতন্ত্র হোক বা যে হুম কোনোতে, তারা নিজের সন্তানকে এগিয়ে দিতে চেষ্টা করে যে হুম আমি যতটা শিখেছি তুই হুম আমার থেকে বেশি শেখ, বা আমার হুম মতো করে কাজ কর, বা আমার এই বিজনেস, অনেকের কাছে এটা বিজনেস কিন্তু ভালোবাসা হ্যাঁ, না। একদম। ধর, আপনার কোনোদিন মনে হয়নি আপনার সন্তানকে এই জিনিসটা বলার, যে তুমিও শেখো, তোমার তাহলে এটা ভালো হবে বা তোমার প্রসপার লাইফ হয়ে যাবে একটা? ফার্স্ট থিং যেটা দেখতে হয় যে আমি যে ব্যক্তিটাকে বলবো যে তুমিও এটা শেখো, তার সেই বিষয়ে ইন্টারেস্ট আছে কি না, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এবার তোমার যদি কোনো বিষয়ে ইন্টারেস্ট না থাকে, তুমি জীবনে শিখতে পারবে না। জীবনে শিখতে পারবে না, এটা রিয়েল ট্রুথ। তোমাকে আমি তোমার ভেতরে ইন্টারেস্ট গ্রো করিয়ে দিতে পারি না। হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে তন্ত্রের কাজ, এটা খুব সুন্দর একটা তুমি প্রশ্ন করেছো। তন্ত্রর যে একটা মানুষ, আজকে ধরো আমি আসনে বসে কাজ করছি, সোহা সোহা করছি, তার মানে যে সেটা খুব এফেক্টিভ হয়ে গেল, একদমই না। এগুলোর না বেশ কিছু তিথি নক্ষত্র জন্মের লাগে, যেমন আমার যা ডেট অফ বার্থ, আমার যে নক্ষত্র, আমার যা রাশি, আমার যা গণ, আমার যে দশা, এইগুলোকেও পারমিট করতে হবে। তো সবাই তো আমরা বসে তান্ত্রিক, এখন তো সবাই তান্ত্রিক। সব আমি তোমাকে একদিন একটা পডকাস্টে বলেছিলাম কপি পেস্ট, হুম, তুমি হুম। বুঝতে পারোনি ব্যাপারটা। আজকে হয়তো তুমি বুঝতে পারছো। তো এই যে জায়গাটা, এই জায়গাটা কি হয় যে আজকে আমি যে জায়গাতে বসে কাজ করছি, তোমার যদি মনে হয় তুমিও বসে কাজ করো, লাল বস্ত্র পরে টিকা টেনে রুদ্রাক্ষের মালা পরে, দেখো তো কটা লোককে ফল দিতে পারবে। কারণ সেই পটেনশিয়ালটা তোমার মধ্যে আছে কিনা এটা হচ্ছে আগে দেখতে হয়। হ্যাঁ। কানেকশন, কিছু কিছু কানেকশন, কেতুর কানেকশন থাকতে হবে, আরো অনেক কানেকশন থাকতে হবে, সেগুলো আর আমি বলছি না। সেই জিনিসগুলো যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তুমি কখনোই তন্ত্র করতে পারবে না। সেটা আপনি পাননি তার কাছে? আমার সন্তানের কাছে সেটা আমি পাইনি। প্রথম কথা, সেই রকম কিছু কানেকশন আমার সন্তানের নেই। আর ওর ইন্টারেস্টও নেই। ওকে। ওর আমি সবসময় একটা কথাই বলতাম যে, জানো তো, কোনো ফল পেতে গেলে ভগবান তোমায় মাথা দিয়েছে, দুটো চোখ দিয়েছে, কান দিয়েছে, শুনে নাও, চোখ দিয়ে দেখে নাও, হাত দিয়ে কাজ করে নাও, পা দিয়ে হেঁটে নাও। হুম। বুদ্ধি লাগিয়ে কাজ করো। আমার সন্তান যখন পড়াশুনো করছিল, তখন আমি বলেছি তুমি যত বেশি এফোর্ট দেবে তত ভালো ফল পাবে। তোমাকে গাছের শিকড় যদি তোমার মাথায় আমি বেঁধে দিই, তাও তুমি কিন্তু যদি না পড়ো, নিজে হুম, হুম, পড়াশুনো হুম। না করো, তাহলে তুমি ফল পাবে না। তো আমি নিজের এফোর্টনেসটাকে বেশি বিশ্বাস করি। আর হ্যাঁ, তো আপনি দেখেওছেন যে এই যে জিনিসটা যখন যার মধ্যে নেই, আপনি সেটাতে জোরও করেননি। একদম না, একদম হুম। না। আমার কাছে যারা আসেন তাদেরকে আমাকে অনেকে প্রশ্ন করেন, ম্যাম আপনি শেখান, ম্যাম আপনি শেখান। হ্যাঁ, এই শেখানোর ব্যাপারটা কি বলতো, যেদিন আমার ভেতর থেকে আসবে, আত্মা থেকে আসবে, আমি অনেক সময় আই কন্ট্যাক্টে বসে কথা বলি। আমি দেখি, কারণ আমরা যখন চেম্বারে বসে ক্লায়েন্ট অপোজিটে বসে তখন ফুল তাকে রিডিং করি। হ্যাঁ, আমি প্রথমেই প্রেডিকশন দিই না। প্রথম তাকে রিডিং করি, তারপর তাকে কাউন্সেলিং করি। যখন দেখি অনেকে আমাকে বলে যে ম্যাম আপনার সাথে কথা বলেই না মনে হলো সমস্যার অনেকটা সমাধান হলো। মানে আমি তাকে কাউন্সেলিংটা করতে পারলাম, হুম। আমি তাকে বোঝাতে পারলাম। হ্যাঁ। তো সেই জায়গাটা হওয়ার পরে, তারপরে আমি যখন দেখি যে না, ঠিক আছে, এবার অনেক স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয়, প্রচুর এফোর্ট দিচ্ছে, প্রচুর পড়াশুনো করছে, কিন্তু তাও সেই পরিমাণে ফল পাচ্ছে না। তখন তার একটা সাপোর্টের দরকার হয়। সেটা বাস্তুগতভাবে বলো, সেটা তন্ত্রমত, আমি তো তন্ত্রমতেই বলবো, কারণ আমি হুম।
কোনো রকমভাবে অন্য সাবজেক্টগুলোকে হাইলাইট করি না আমার ক্ষেত্রে, কারণ আমি যেটাতে স্পেশালিস্ট আমি সেটাই বলি। বাহ! তো এবার ঘটনায় যাওয়া যাক। অনেকটা অনেক একদম। রকম কথা হলো। হ্যাঁ। আর আমরা আজকে ১ম এ কি শুনবো আপনার কাছে? ১ম এ শুনবে বলতে তোমার এই পডকাস্ট থেকেই আমাকে দেখার পরে আম আমাকে একজন যোগাযোগ করেছিলেন। আমার শিয়ালদার চেম্বারে গেছিলেন উনি, একজন মহিলা, নাম বলতে পারব না। তো উনি বা শিয়ালদার চেম্বারে গিয়ে আমাকে উনার সমস্যার কথা সবকিছু জানান। তো জানানোর পরে আমি দেখলাম মানে উনার হাসব্যান্ড পরকীয়াতে জড়িয়ে গেছে। হ্যাঁ? তো পরকীয়াতে যখন উনার হাসব্যান্ড জড়িয়ে গেছে, এবার উনি দীর্ঘ বহু বছর ধরে চেষ্টা করছেন তার হাসব্যান্ডকে ওই জায়গা থেকে নিয়ে আসা, বের করে নিয়ে আসা। তো এবার আমার কাছে যখন যায় কান্নাকাটি, খুব স্বাভাবিক, একটা মহিলার হাসব্যান্ড যদি অন্য কোনো মহিলার সাথে জড়িয়ে যায়, এক বা একের অধিক হুম। যদি জড়িয়ে যায়, তাহলে সেটা সেই মহিলার পক্ষে। এবার আমার কাছে এটা একটা মানে আম অদ্ভুত বিস্ময়কর কাজ হলো, যেটা আমি ভদ্রমহিলাকে আমি বলেছিলাম যে কাজগুলো করার জন্য উনি করেছিলেন আমার সাথে। আমার সাথে তারাপীঠে যান এবং আমি মহাশ্মশানে আরকি যেখানে, সেখানে বসে যজ্ঞ করি। আমি ওনাকে বলি যে, তো তখন ওই ভদ্রমহিলা বলে যে, "ম্যাম, আমার হাসব্যান্ড কিন্তু এসছে তারাপীঠে। হোটেলে আছে। তারাপীঠে এসছে, কিন্তু ও যজ্ঞে কিন্তু ও বসবে না।" তো বললাম, "ঠিক আছে, কিছু করার নেই। যদি না বসেন, কাউকে তো তুমি জোর করে আনতে পারবে না। তুমিই বসে কাজটা করো।" কারণ স্ত্রীরা পারে। স্ত্রী এবং মা এরা কিন্তু পারে আ সন্তানের কাজ করতে। তো সন্তান বলো, স্বামী বলো, এরা পারে। তো তখন বলার পরে তো আমি বসে মানে আমার কাজ শুরু করেছি। এবার মহিলাও আমার সাথে বসেছেন কাজে। বসে আমি যে প্রসেসে কাজ করতে বলি ঠিক সেই প্রসেসেই উনি কাজ করছেন। আমার হোমটা শুরু হয়েছে ১০ মিনিট কি বড়জোর ৮ মিনিট এরকম। তারপরে আমি দেখছি যে কালো জামা, কালো প্যান্ট পরে একজন ভদ্রলোক ভেতরে আসছে। হাতে একটা ধূপের প্যাকেট আর একটা ছোট্ট মিষ্টির আম মানে বাক্স, প্যারার বাক্স। তো উনি আসতে আমার সামনে যখন দাঁড়িয়েছে, এবার আমি তো ওনাকে চিনি না যে ভদ্রমহিলার স্বামী বলে, কারণ সেরকমভাবে পরিচয় সামনাসামনি হয়নি। তো ভদ্রমহিলা মানে যিনি আমার সাথে বসেছিলেন, আমার ক্লায়েন্ট, তিনি চমকে গিয়ে তাকিয়ে, মানে তিনি খুব কনসেনট্রেট করেছিলেন হাভানেতে, করে কাজটা করছিলেন। হঠাৎ ওরকম দেখে তখন উনি মানে চমকে গিয়ে আমাকে বলল, "আমার স্বামী, আমার স্বামী হাভানের মধ্যে।" তো আমি তাকে ইশারা করলাম বসতে। তো ভদ্রমহিলা তখনই অবাক হয়ে গেল, আমার দিকে তাকিয়ে রয়েছে। তা আমি বললাম, "কাজ করো, যে কাজটা করতে বসেছো কাজটা করে যাও, পরে কথা হবে।" তো ভদ্রলোকও আমার সাথে মানে বসলো। পরে এবার তারপরে ভদ্রমহিলা সেই যে আমার পিছু নিয়েছে, সে এখনো ছাড়েনি। মানে গত সপ্তাহেও একটা কাজ করে আসলো। আবার আমাকে তোমার সামনেই ফোন করলো। হুম। তো এইরকম মানে ঘটনা, মানে আমি বিশ্বাস করি মা তারার ওখানে না চুম্বক আছে। তুমি যদি একবার যাও, মা তোমাকে বারংবার টানবে। আর মহাশ্মশানে সত্যি কথা বলতে, দেখো, মন্দিরে আমরা যাই, মাকে দেখি, প্রণাম করি, পুজো দিই, কিন্তু আমার এখানে একটা খুব বড় ডাউট আছে, মন্দিরে মা কতটুকু আছেন। বামাখ্যাপা যখন মাকে পুজো করতেন, তখন মাকে বলেছিলেন যে, "তুই যে মা, তো মাকে তো বামাখ্যাপা তুই তুকারি করতেন।" তো শ্রী শ্রী বামাখ্যাপা উনি তখন মাকে বলেছিলেন যে, "তুই যে এসছিস সেই প্রমাণটা আমাকে দিয়ে যা।" তখন যারা তারাপীঠে, যে দর্শকরা গেছো, দেখছো আমার অনুষ্ঠানটা, তারা দেখবে যে বামাখ্যাপার সমাধি মন্দির একটা আছে শ্মশানে। আর ঠিক তার পাশেই আরেকটা মন্দির আছে, মায়ের পায়ের ছাপ। তখন মা ওখানে দাঁড়িয়ে পায়ের ছাপটা দেখিয়ে দিয়েছিল। ওইজন্য দেখবে এখন ওখানে যারা যায় ওই পায়ের ছাপের ওখানে আলতা ঢালে, সিঁদুর দেয়, প্রণাম করে, পুজো দেয়, অনেকে করেন। তো আমরা বিশ্বাস করি মানে, এবং ওখানে বেশ কিছু যারা সাধু সন্তরা আছে, যারা অরিজিনাল, এখন তো অরিজিনাল পাওয়া যায় না, তবুও তার মধ্যে আছেন, বেশ আছেন ওখানে। সেই এরকমই একজন বাবা আছেন। সেই বাবার সাথে আমার ওখানে কথা হয়। উনি আমাকে খুব স্নেহ করেন। তো ওই বাবা বলেন যে, "তুই আর কিছু কর আর না কর, তুই যে কাজটা করবি সেটা মায়ের মন্দিরের উল্টো দিকে ওই শ্মশানে ওখানে কর।"
মা ওখানে আছে, মায়ের কাছে জানিয়ে যা, দেখবি মা তোকে দিয়ে দেবে। তা আমি দেখেছি যে হ্যাঁ, আমি যে কজন ক্লায়েন্টকে নিয়ে আমি ওখানে বসেছি বা যে কজন ক্লায়েন্টের কাজ করেছি, 100% পেয়ে গেছে, মানে একদম দেনান দেন পেয়ে গেছে। মানে ওখানে আমি মনে করি যে আছে কিছু, মানে ম্যাম, আপনার মনে হয় যে এই জিনিসটা যে মন্দিরে মা আছে কিনা, এর কারণটা কি? এত ব্যবসা ওখানে চলছে না কৌশিক, তোমাকে আমি কি বলবো, মানে সম্পূর্ণ আপনি আমার এটা নিজস্ব। নির্দ্বিধায় বলছেন আর আপনি ওখানে যান। আমি প্রত্যেক শুক্রবার ওখানে যাই। হ্যাঁ, তো আপনার সেটা হ্যাঁ, এইটা নিয়ে কোনো ইয়ে নেই না, মানে? আমি ওই যে বললাম সত্যি কথা, ওখানে গেলে পরে তুমি, মানে এরকমও হয়েছে, আমি মাকে মেন গেট থেকে মাকে প্রণাম করে আমি বলেছি তুমি তোমার জায়গায় থাকো, আমি এখান থেকে তোমাকে বললাম, শুনতে পেলে শুনবে, না শুনতে পেলে কিচ্ছু করার নেই, আর এই লক্ষ লোকের মাঝখানে যদি শুনতে পাও তো ভালো। হ্যাঁ, আমি হোটেলে চললাম, কারণ আমার পক্ষে এরকম ভাবে তোমাকে দর্শন পাওয়া সম্ভব না। তুমি ওখানে যাবে, ওখানে ভিআইপি, ভিভিআইপি আর নর্মাল, ৩ রকম ভাবে দেখতে পাবে। আর ৩ রকম ভাবে দেখতে পাওয়ার একটা অদ্ভুত সিস্টেম আছে। লাইন হলো ভিভিআইপির একটা লাইন, ভিআইপির একটা লাইন, আর জেনারেলের একটা লাইন। এবার লাইনগুলো কিন্তু ঢুকছে একই রাস্তা থেকে। হ্যাঁ, একই জায়গা থেকে ঢুকছে। মানে এরকম মায়ের মন্দির, মায়ের মন্দিরের এইদিকে একটা দরজা, এইদিকে একটা দরজা। এখান থেকেও লোক ঢুকছে, এখান থেকে যারা ঢুকছে তারা ভিভিআইপি, ভিআইপি। হ্যাঁ, ওকে। আর এখান থেকে যারা ঢুকছে নরমাল। এবার সবারই মুন্ডু নিয়ে দুম দুম করে মায়ের পায়ে ঠুকে দিচ্ছে। এটা কি দর্শন? হ্যাঁ, এক গাদা সিঁদুর তোমার কপালে ঠেকিয়ে দিল। তুমি যে এত কষ্ট করে, আমরা না হয় ঠিক আছে প্রত্যেক শুক্রবার যাচ্ছি আসছি, মাকে কোনো সপ্তাহ না দেখলে অসুবিধা নেই, কিন্তু কত লোক কত দূর দূরান্ত থেকে কত পয়সা খরচা করে আসছে কি না মাকে একটু দেখবো, মাকে একটু নিজের কথা জানাবো। তো ওখানে দাঁড়িয়ে দুদণ্ড যদি আমি কথাই না বলতে পারি মায়ের কাছে, তাহলে আমার ওখানে গিয়ে লাভটা কি? তাহলে আমি নাট মন্দিরে কোনো আনাচে কানাচে বসে, বা আমি, সব থেকে তো ভালো হয় তুমি শ্মশানে বসে ওখানে যে পাকুড় গাছ, যে গাছগুলো, একটা মহা শ্মশান, হ্যাঁ, হুম, সিদ্ধ হুম। শ্মশান, সেই সিদ্ধ শ্মশানে তুমি ওখানে বসে মায়ের নাম জপ করো না, মা ঠিক শুনতে পারবে, 100% মা শুনতে পাবে। তুমি মন্দিরে গিয়ে 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে লাইনে করে গিয়ে মায়ের সামনে ওরকম হুটোপাটি করবে, মানে তুমি ঢুকতে না ঢুকতেই তোমাকে সিকিউরিটি বলবে বেরো 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 করে তাড়িয়ে দেবে। হ্যাঁ, তখন মানে ওই রকম ভাবে আমি ঠিক মাকে পেতে চাই না। আমি তার থেকে আমার ঘরে বসে মায়ের নাম জপ করব। আমার তো মায়ের নাম জপ করা নিয়ে কাজ। তো সেটা তাতে মা শুনবে না? শোনে তো, আমার বাহ! কথা শোনে। না, আমার মানে কেন জানি না, আমার এটাতে অনেক মানুষের যেটা প্রবলেম, কিছুদিন আগেও দেখা গেছে কালীঘাটে, যে হুম, অনেকে বলছে যে এরকম ভাবে কেন, মানে এতটা সেটাই। হাই প্রাইস, মানে একটা কোনো এত, হ্যাঁ। মানে প্রাইজের কোনো মাথা মুন্ড নেই মা যে যেন তাহলে কি যাদের টাকা আছে তাদের তাদের জন্য মা জন্যই মা আছে, আছে। যাদের টাকা কিন্তু নেই? এটার কিন্তু একটা ছাপ কিন্তু আস্তে আস্তে আমাদের ইন্ডিয়াতে যে হ্যাঁ, মন্দিরগুলো আছে হ্যাঁ। সেখানে কিন্তু একটা ছাপ পড়ছে যে পড়ছে তো। এইভাবে যদি তোমার কাছে টাকা না থাকে, হ্যাঁ, তুমি কোনো দর্শন বা কিচ্ছু করতে ভগবানের কৃপা তুমি পাবে না। পাবে না। হ্যাঁ, ভগবানের কৃপা পেতে গেলে তোমার পকেটে টাকা থাকতে টাকা হবে। থাকতে হবে। আমি জানি না এরকম এই তোমার বেনারসে কাশী বিশ্বনাথের মন্দির, ওখানেও তোমার ভিআইপি লাইন আছে। ওখানেও ভিআইপি লাইন আছে। কিন্তু কি অদ্ভুত, কাশী বিশ্বনাথ মন্দিরে আমরা এবার ২ বার দর্শন করেছি। কোনো ভিআইপি লাইন না। খালি তোমাকে বুদ্ধি করে একটু দেখে নিতে হবে কোন সময়টা। হুম। রাত্রি 9:45টার পর তুমি যদি কাশী বিশ্বনাথ মন্দিরে যাও, তাহলে তোমাকে কোনো ভিআইপি লাইনে যেতে হবে না। তুমি এমনি জেনারেল লাইনে গিয়েই বাবাকে দর্শন পাবে। খুব অল্প সময় পাবে। ওই লাস্টের আরতি, শয়ন আরতি হয়। হুম, হুম, সেই হুম, শয়ন আরতির আগে তুমি একদম দেখে, বাবাকে দেখে, আমরা এবারই যেমন করেছি। মা অন্নপূর্ণাকে দর্শন করেছি হুম, শয়ন হুম। আরতির সময় করে, দরজা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাকে টাকা দিয়ে দেখতে হবে কেন? আপনার কাছে তন্ত্র হুম, এবং ভগবান হুম। কোনটা আগে? দেখো, তন্ত্রটা হচ্ছে সিস্টেম আর ভগবান হচ্ছে লিভিং থিংস। হ্যাঁ, আমি, কি করে লিভিং থিংস বলছেন? ভগবান তো অবশ্যই লিভিং থিংস। মানে তুমি যখন একটা মূর্তির পুজো করছো, হুম, তখন তার সামনে বসে তাকে খাবার দিচ্ছ, দিয়ে তুমি বলছো মা খাও, হুম। তা সে লিভিং না হলে খাবে কি করে?
সে যদি নন লিভিং থিংস হয় এটা তো তাহলে আমার বিলিফ সিস্টেম বলছি। হ্যাঁ, বিলিফ সিস্টেম তো অবশ্যই আমার বিলিফের জায়গা বা আমার সাইকোলজি এভাবেই কাজ করছে যে ওখানে মূর্তিটা আছে, তার মধ্যে প্রাণ আছে, তবেই তো গিয়ে রামকৃষ্ণদেব মা কালীকে খিচুড়ি তুলে খাইয়েছিল যে মা খা। হুম হ্যাঁ, বামা খাপাও ভোগ থেকে তুলে মাকে বলেছিল খা, তার মানে কি বামা খাপা, শ্রী শ্রী বামা খাপা, শ্রী শ্রী ঠাকুর, এদের মধ্যে সেই সেন্সটা ছিল যে ওখানে একটা আছে। আরেকটা জিনিস হচ্ছে যেটা যখন আমরা পুজো করি কোনো মূর্তির, আমরা প্রাণ প্রতিষ্ঠা করি। হ্যাঁ, যে কোনো পুজোর প্রাণ প্রতিষ্ঠা করি, মানে তখন সেই মুহূর্তে সেই স্ট্রাকচারটার মধ্যে একটা আত্মা ঢুকলো, এবং দেখবে যখন পুজো শেষ হয়ে যায় ঘট নাড়িয়ে বিসর্জন দণ্ডি কেটে দেওয়া হয়, মানে আত্মাটা বেরিয়ে গেল, বুঝলে? তাহলে সেই সময়টাতে আমরা তাহলে পরে কেন একটা জিনিস যেটা হচ্ছে তুমি নকুলদানা দাও, সন্দেশ দাও, আমরা যখন কোনো পুজো আর্চা কিছু হয় তখন আমরা ভীষণ রকম ভাবে, যারা ঈশ্বরে বিশ্বাসী ভগবানকে ভালোবাসেন, মা খাবে। আমি যেমন যখন পুজো করি আমি আমার মাকে যেটা খেতে দিই সেটা হচ্ছে আমি যেটা ভালোবাসি আমি সেটা মাকে দিই, কারণ আমি ওটা খাবো বলে না। হ্যাঁ, আমি দিই যে আমার ভালোবাসা, এটা টাইপ অফ বলি, টাইপ অফ বলি, তুমি তোমার ভালোবাসার জিনিসটা মাকে দিলে। হুম, সেখান থেকে আমি নিয়ে আমি খাই, কারণ আমি যেটা ভালোবেসে খাচ্ছি আমার মা। হুম আজকে আমার মা যখন বাড়িতে আছে, তখন আমি বাইরে কোনো রেস্টুরেন্টে খেলাম, কোনো একটা কিছু খেয়ে বেশ ভাল লাগলো, তখন আমি আমার মাকে ফোন করলাম যে মা খাবে, এই খাবারটা কিন্তু দারুণ ছিল। মা হয়তো বললো নিয়ে আয়, তাহলে একটুখানি খাই। তো সেই ব্যাপারটা আমি তো তাকে লিভিং থিংসই মনে করছি। আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি আমার আদ্যা মা, হুম গুপ্ত, হুম 18 ইঞ্চি কষ্টি পাথরের মা আছে আমার বাড়িতে। তো কিন্তু তিনি গুপ্ত। কারোর জন্য মানে সর্বসমক্ষে এসে পুজো দাও, বলো, এ করো, কারণ আমি আমার মাকে নিয়ে বিজনেস করছি না। পরিষ্কার কথা। তো আমার মা, তাকে আমি যত্ন করি, তাকে আমি ভালোবাসি, তার উপর আমি রাগ করি, তার উপর আমি অভিমান করি, আবার তাকে আদরও করি। হ্যাঁ, এবং আমি যেটা খেতে ভালোবাসি তার জন্যও নিয়ে আসি। মানে আমার আমি যখন কোথাও বাইরে যাই, আমি যে মিষ্টিটা খেতে ভালোবাসি, হুম ধরুন সীতাভোগ খেতে আমি খুব ভালোবাসি। আমার মাও ভালোবাসে, আমার শাশুড়িও ভালোবাসে। আমি করি কি ৩ টে প্যাকেট কিনি। একটা আমার মা, একটা আমার শাশুড়ি, একটা আমার আদ্যা মা। আমার ৩ জন মা। কোনো এই না কোনোভাবে আপনার কথার মধ্যে হুম, আপনি ভগবান এবং তন্ত্র যখনই আমি বললাম কথাটায়, হুম, কোনো না কোনোভাবে আপনি কিন্তু আমরা যাদেরকে দেখতে পাই বা যার সাথে কথা বলে আমি স্যাটিসফাই হই, যেমনি আমার মা, হুম, বাবা, এনারা হচ্ছে আমাদের স্যাটিসফ্যাকশন দেয়। হুম, একটা সাহারা দিচ্ছে যে তুমি এটা করো, হুম। তুমি ভালো হবে। তাদেরকে আপনি কোনো না কোনোভাবে তন্ত্র বলবো কি জানি না, তাদেরকে আপনি ভগবান রাখছেন কোনো না কোনোভাবে। হুম, অবশ্যই। তারা জন্ম দিয়েছে, আমাকে বড় করেছে। হুম, তাদের অনেক কষ্ট আমার পিছনে আছে। আজকে আমার মা অনেক কষ্ট করে আমাকে এই জায়গাটায় এনেছে। তো আমার মায়ের 100% না দিলে তো আমি আজকে এখানে আসতে পারতাম না। হুম, তো সেটা আমি কি করে ভুলে যাই? হ্যাঁ, আমাদের মা-বাবা, তারা মানে প্রত্যেকটা মা-বাবা। আজকে আমিও আমার সন্তানের প্রতি 100% দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের দায়িত্ব বলে না, এটা আমাদের ভালোবাসা, এটা কর্তব্য। কর্তব্য। আসবেই তোমার মাথা থেকে। হ্যাঁ, যখনই তোমার বাচ্চাটা শুয়ে থাকবে তখন আর পড়ে গেল না তো? মশায় খেলো না তো? মানে হুম, এটা তোমার মাইন্ডই তোমাকে বলে দিচ্ছে। হুম, তো সুতরাং তুমি এটা করছো। এই জায়গাটাতেও আমি ঈশ্বরে বাহ! সত্যি বিশ্বাসী, এবং ছোটবেলা থেকে আমি ঈশ্বরে বিশ্বাসী। আর তন্ত্র জিনিসটা, তুমি একটা সুন্দর আমাকে প্রশ্ন করেছিলে যে ম্যাম আপনি কি চান যে আম, আপনার পাশে কেউ মানে কম্পিটিটার আসুক, তাই তো? হুম। তো আমি কম্পিটিটার আসুক অবশ্যই চাই, অবশ্যই চাই, কারণ কেন আসবে না? আর আমি যে সবটা জানি তা তো না। না, আমি কম্পিটিটর হিসাবে আমি জিজ্ঞেস করিনি। হ্যাঁ, আপনাকে জানতে চেয়েছিলাম এইভাবে যে তন্ত্র যদি আপনি ভেবে থাকেন, আমার প্রশ্নটা মানে আমি মানেটা একটু একটু খুলে বলি হুম, আপনাকে ম্যাম। হুম, যেটা হচ্ছে যে তান্ত্রিকরাই কিন্তু মাকে সেইভাবেই পেয়েছে। মানে হুম, যারা তান্ত্রিক আছেন, হুম, হুম, কারণ আ ঠাকুর পেয়েছেন, তারপর মা তারার প্রতিষ্ঠিত হুম, বামাখ্যাপা হুম, যিনি আছেন উনিও পেয়েছেন। তো এনারা কিন্তু দুজনেই তান্ত্রিক ছিলেন কিন্তু। অবশ্যই। খুব ভালো তান্ত্রিক, মানে হুম, সাধারণ না তারা। হুম। অবতার। অবতার তাদের হুম, বলতে গেলে। তারাই কিন্তু মাকে সেরকমভাবে পেয়েছে যেটা হুম, আমরা শুনে ভাবি এটা হতে পারে। এটা হুম। এটা তো মানে বোকা, বোকা লাগছে মানে হ্যাঁ, অনেকের কাছে মনে হয়। হ্যাঁ, কিন্তু তারাই কিন্তু এই তন্ত্রের দ্বারাই কিন্তু তারা পেয়েছে। অবশ্যই। আমি এখানে কম্পিটিটর দুজনে হুম, কিন্তু হুম, দুজনের জায়গায় হুম, ঠিক।
হুম। আমি দুজনকে একদমই না। কম্পিটিটর বলবো না। হুম। কিন্তু আমি আপনাকে এটা জিজ্ঞেস করছি যে তান্ত্রিক হলেই কি মাকে পাওয়া যায়, নাকি আমি নর্মাল আমি যদি আজকে মাকে ঘরে এনে পুজো করি তাহলে কি আমি মাকে পাবো? কেন পাবে না? তোমার ইন্টেনশনটা হচ্ছে তুমি মাকে কিভাবে ডাকছো। তোমাকে তান্ত্রিক হতে হবে, তবেই তুমি মাকে পাবেন না, নট নেসেসারি। আজকে দেখো আমাকে তো তুমি বুঝতে পারছো না আমি তান্ত্রিক। না, আমি যদি না কোনোদিনই বলতাম, বুঝতে পারিনি। কোনোদিনই বুঝতে পারো না, না। কেউ বুঝতে পারে না। কিন্তু কথা হচ্ছে আমি যে শক্তি মন্ত্রটা পেয়েছি আমার গুরুর কাছ থেকে, প্রথম হচ্ছে সেইটাকে রেসপেক্ট করা আমার। আর সেই গুরুমন্ত্র, আমার গুরুমন্ত্র প্রচুর পাওয়ারফুল এবং তার একটা হিস্ট্রি আছে, সেটা আমি আম, হয়তো এখানে বলতে, বলতে হবে না, বা না বলাটাই আমার মনে হয় ভালো। হ্যাঁ, বলতে পারবো না। তো সেটা হচ্ছে যেটা তুমি সেই গুরু মন্ত্র দিয়ে ডিপেন্ড করছে তুমি কোন মন্ত্র আছে। তোমার যদি শৈব মন্ত্র থাকে তাহলে তুমি অঘরীর কাজ ভালো করতে পারবে। এই যে মানে আমার না এটাই খারাপ লাগে, তন্ত্র জিনিসটা নিয়ে মার্কেটে বিজনেস চলছে, পুরো বিজনেস চলছে। হ্যাঁ, এই আহ, মোহিনী বশীকরণ, মোহিনী বশীকরণ বলার পরেই আমি দেখলাম অনেক নানান রকম বশীকরণ চলে এলো মার্কেটে। তো আম, মোহিনী বশীকরণ অবশ্যই আছে, এমনি বশীকরণও আছে। এগুলো একটু শাস্ত্র নাড়াঘাটা করলে পাওয়া যায় ঠিকই, বাট আদার্স কোনো বশীকরণ আছে বলে আমার জানা নেই। হ্যাঁ, তো মানুষ না কনফিউজ হয়ে যাচ্ছে। তুমি বিশ্বাস করবে না, কত লোক আমাকে ফোন করছে, করে বলছে এত টাকা খরচা করেছি কোনো ফল পাইনি, এত টাকা গেছি কোনো ফল পাইনি। এটাতে কি হচ্ছে, আমাদের প্রতি মানুষের বিশ্বাসটা চলে যাচ্ছে, ভাবছে ওনার কাছে যাবো আবার এটা ফ্রড হয়ে যাবে না তো। হ্যাঁ, কি এই জায়গাটাই আমার আপত্তি। তুমি কাজ করো, কেন কাজ করবে না যদি ভালো শিখে সবকিছু করে। আর মানে আমার তন্ত্রের শিক্ষাটা হচ্ছে বেনারস। হ্যাঁ, কারণ আমাদের কলকাতাতে তন্ত্র শেখায় এরকম কেউ একজন ছিলেন, উনি বহুদিন আগে শরীর মানে গত হয়ে গেছেন। তো তার কাছেও আমি গেছিলাম, কিন্তু অনেক কিছু শিখতে পারিনি। তো তন্ত্রের জায়গাটা হচ্ছে যে খুব সুন্দর একটা জায়গা, কিন্তু এটাকে না একটা হরিবল প্রেজেন্টেশন। হ্যাঁ, যার জন্য দেখবে তোমার পাশের বাড়ির লোক যদি জানে ও বাবা ও তান্ত্রিক, জানলা টানলা খুলিস না, ওইদিকে কালকেই বেশি হয়েছে একটা তাকাস ঘটনা। না। হ্যাঁ। কালকে একটা আপনার ছোট্ট ঘটনা বলি ম্যাম। হুম। কালকে একজন আমাকে ফোন করে বলছে যে আপনার চ্যানেল তো অনেকেই আছে, তো কার পডকাস্ট দেখলে আমি একটু ভালো কাজ পেতে পারি। তাই বললাম দেখুন অনেক তান্ত্রিক হুম। আছে, আপনার হুম। যাকে মনে হবে আপনার কথা বলুন, আপনি হুম। ফোন নাম্বার হুম। স্ক্রিনে দেওয়া আছে, আপনি আপনার মতো কথা বলুন, ওখানে একদম। হিলারও আছে, হুম। ভালো ভালো হিলার আছে, হুম। উইচ ক্রাফট করেন তারাও হুম। আছে। বলছি কৌশিক আমার না তন্ত্র জিনিসটা নিয়ে আমার ভয় লাগে, হুম। তাই জন্যই তোমাকে আমি ফোন করে পার্সোনালি জিজ্ঞেস করছি কে ভালো। হুম। বললাম যে এরকম তো ওনারা তো কোনোদিন মানে বাঘ ভাল্লুক না যে আপনাকে হুম। খেয়ে নেবে, এক্স্যাক্টলি। হ্যাঁতে হ্যাঁ হবে নাতে না হবে। হ্যাঁ। বলছে না না ওরা যদি আমাকে কিছু মানে করে ফেলে, তো হ্যাঁ, এই যে ভয়টা। এই ভয়টা, এটা কোথাও ভুল নেই কৌশিক, এটা উনি একদম ঠিক বলেছেন। এটা কারণ তন্ত্রের যে প্রেজেন্টেশনটা যখন বসছে, সে লাল লাল পরে বসতেই হবে। কারণ আমিও যখন কাজ করতে বসি লাল, এবং সেই এক্সপ্লেনেশনটা তোমাকে আমি আগে দিয়েছিলাম হুম। কেন আমরা লাল পরি। এবার হচ্ছে যেটা মদের বোতল, মাথার খুলি, সব সিলিকনের মাথার খুলিগুলো, ওগুলো অরিজিনাল না। কারণ হচ্ছে আমি আরো ইন্টারেস্টিং যে এইগুলো নিয়ে বসে, এবার স্বাভাবিকই তো না, সাধারণ মানুষ তো দেখলে পরে সে ভয় পেয়ে যাবে। এখন আমি তোমার সামনে যদি একটা মাথা এনে রেখে দিই, হ্যাঁ, তুমি তো উড়ি বাবারে মারে করে পালাবে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তো ফলস, ফ্রড লাগে না তো। এগুলো রামকৃষ্ণদেব তো কোনো মাথা টাথা নিয়ে বসেননি, কোনোদিনই অনেক বসেননি। পরিষ্কার হ্যাঁ, পরিষ্কার উনি পরিচ্ছন্ন মদ দিয়েও সাধারণ। কাজ করতেন না, অনুকল্প দিয়ে কাজ করতেন। উনি মা এসো বসো খাও ব্যাস ঠিক আছে, ওনার একটা মুদ্রা ছিল, সেটা খুব ভালো মুদ্রা, আমি বলেও ছিলাম। কিন্তু এই যে জিনিসগুলো লাগে, কিছু কিছু তন্ত্রের জায়গাটা সিস্টেমে হয়তো লাগে, তুমি যদি কামাখ্যা গিয়ে কাজ করো হয়তো লাগবে, তারাপীঠেও লাগে। আরেকটা খুব সুন্দর জিনিস দেখি আজকাল নাকি, উম, মানে তন্ত্র তো সবাই করছে, সব সাধনা। হুম। তুমি একটা প্রশ্ন আমাকে করেছিলে যে সব সাধনা করাটা কিছু কিনা। যারা সব সাধনা করছে আম, তারা কি জানে সবের কোন পোর্শনে আমাকে বসতে হবে? জানে না। তারা জানে সবটাকে সোজা করে শুইয়ে দিলাম, পেটের ওপরে বসে পড়লাম। হ্যাঁ। একদমই না। সবের কোন পোর্শনে বসতে হবে, সবের কোন পোর্শনটা পুজো হবে,
শবের মাথার ওপরে যে চুলটা থাকে সেই চুলটাকে তোমাকে কুশের ন্যায় বাঁধতে হবে এবং সেটাকেই তোমাকে পুজো করতে হবে। শবকে কি খেতে দিতে হবে এবং কোন সময় তাকে ডাকতে হবে এবং শবকে উল্টো করে শোয়াতে হয়, এটাও কপি পেস্ট হয়ে যাবে কৌশিক। শবকে উল্টো করে শোয়াতে হয়। তার পিঠের মানে কোমর থেকে নিচে, পিঠ থেকেও নিচে মাঝখানেতে বসতে হবে আসন পেতে, এবং সেটার একটা বিশেষ আসন আছে, সেই আসনে বসতে হবে, মানে যে সাধক বা হুম সাধিকা হুম 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 হুম। আসনে বসতে হবে এবং সবের পিঠের ওপরে সেই যন্ত্রমটা আঁকতে হবে। তুমি যার যে শক্তির পুজো করছো তাকে আঁকতে হবে। হ্যাঁ, একে তারপরে তুমি পুজো শুরু করলে, কাজ শুরু করলে, একটা সময় কিন্তু সব জেগে উঠবে। তখন বাবা গো মাগো বলে পালালে কিন্তু ওখানেই সব তোমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে সবটাই মেরে ফেলবে? একদম। যাকে তুমি ডাকছো, এই যে প্ল্যানচেট, প্ল্যানচেট যখন তুমি করছো তুমি তো একটা সোলকে ডাকছো, হুম হুম এবার সেই সোলকে তোমাকে রিটার্নও করাতে হবে। হুম। সোলকে তুমি ডাকতে পারবে না কোনো না তো। মতেই। তুমি ধরো এক্স ওয়াই জেড রাম বলে কাউকে তুমি ডাকলে, হ্যাঁ, তা সে তোমার সব প্রশ্নের উত্তর দিল, দিয়ে এবার তাকে তো ফেরত পাঠাতে হবে। আর মানে ইন্টারেস্টিং লাগে যে ব্যক্তি যে তন্ত্র করে সে নাকি সব সাধনা করেছে, তার বয়স হয়তো দেখা যাচ্ছে 24, 25, 26, 30। সব সাধনা এত সহজ আমি করিনি। আমি জিজ্ঞেস করতে না, যাচ্ছিলাম। আমি করিনি, আমার সেই ক্ষমতা নেই। আমি দর্শকদের সামনে বলছি, অন ক্যামেরা বলছি, আমি করিনি এবং করবও না। কারণ আমি একটা ফ্যামিলিতে থাকি, এগুলো করলে পরে না কোনো ফ্যামিলিতে তুমি থাকতে পারবে না, থাকতেই পারবে না তুমি কোনো ফ্যামিলিতে। তুমি সোল নিয়ে খেলা করছো, ইয়ার্কি নাকি? তুমি বাড়িতে থাকছো, পারবেই না তুমি থাকতে, তোমাকে আলাদা জায়গায় যেতে হবে। আর কোন শ্মশানে বসে তুমি সাধনা করলে পরে, মানে সব সাধনা সবকে, হুম। প্রথম কথা যে সবটা তোমার কাছে আসবে সেই সবটাকে অ্যাক্সিডেন্টাল ডেথ হতে হবে, তার মধ্যে সাপে কামড় হতে হবে না, জলে মৃত্যু বা মার্ডার বা এক রাস্তায় অ্যাক্সিডেন্ট, এরকম ধরনের অ্যাক্সিডেন্ট হতে হবে। অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তারপরে সেই সবটা 3 দিন তাকে ঠিক করে রাখতে হবে। তারপরে সেই সব সাধনা এবার কোন শ্মশানে বসে করবে, সিদ্ধ শ্মশান হতে হবে। সিদ্ধ শ্মশান আমরা কোন জায়গাগুলোকে বলি? যারা এই যে বলছে সব সাধনা আমি করেছি, তারা সিদ্ধ শ্মশানটাই জানে না। আমার মানে এখানে বলার মানে এই নয় যে আমি প্রচুর কিছু জানি, আমি এখন অব্দি কিছু জানি না, আমিও শিখছি। হয়তো কিন্তু আমি ভুল ইনফরমেশনটা আপনি সেটাকে বলছেন যে এক্স্যাক্টলি, এটা তুমি দিও না। ভুল ইনফরমেশনটা তুমি দিও না। তুমি না জানতেই পারো, আমিও হতেই যেমন পারে। সর্বসম্মুখে বলি আমি সবকিছু জানি না, আমাকে এখন আরো অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। আমি তার জন্য পড়ছি, এখনো পড়ে আছি। যতটুকু আমার ক্যাপাবিলিটি, যতটুকু আমার ক্যাপাসিটি, আমি ততটুকুর মধ্যে কাজ করব বা ততটুকু মানুষকে গাইড করব, তার বেশি করব না। হুম। এই যে একটা সিদ্ধ শ্মশান, একটা সিদ্ধ শ্মশানের সাইন হচ্ছে উইয়ের ঢিবি থাকতে হবে, মাস্ট উইয়ের ঢিবি। তারপরে হচ্ছে পাকুড় গাছ, অথবা বট গাছ, অথবা তিতির গাছ, অথবা কালো আকন্দ গাছ, অথবা অশ্বত্থ গাছ। এই এতগুলো গাছের মধ্যে একটা না একটা গাছ তো থাকতেই হবে। একটা শিব মন্দির থাকতে হবে, যেই শিব মন্দির এবং কালী মন্দির থাকতে হবে, এবং তার পাশে প্রবাহমান নদী থাকতে হবে। নদীর জল অবশ্যই প্রবাহমান, যেটা রানিং চলে যাচ্ছে, তা নাহলে সেটা সিদ্ধ শ্মশান হয় না। হ্যাঁ, আমরা এই শ্মশানে গিয়ে কাজ করছি, করছি, মানে এই যে ইনফরমেশন গুলো না খুব বাজে। কেওড়াতলা, নিমতলা এগুলো সিদ্ধ শ্মশান না? দেখো, নিমতলাতে অনেক সাধকরা এসে সাধনা করেছিলেন, হ্যাঁ, সেটা। অনেক সাধকরা এসে নিমতলাতে সাধনা করেছিলেন, কিন্তু তোমার কেওড়াতলা কিন্তু সিদ্ধ শ্মশান না। ওকে। হ্যাঁ, কেউ সাধন ভজন করেননি এখানে। তুমি ওখানে গিয়ে জব করতে পারো, যারা শক্তিমন্ত্রে দীক্ষিত, যেমন আমরা শ্মশানে গিয়ে জব করি। আমি যখনই তারাপীঠে যাই, যে দিনটা আমি ফ্রি থাকি সেই দিনটা আমি ওখানে জব করি সন্ধ্যের পর বসে, এবং কখনো তোমার ভয় লাগবে না, কিচ্ছু হবে না। একমাত্র শ্মশান যেখানে তোমার মন যদি দুর্বল হয় তবেই তুমি ভয় পাবে,
তোমার মধ্যে যদি শক্তি থাকে, তুমি যদি সত্যি সত্যি আরাধনা করো, তুমি ভয় পাবে না, কেউ তোমার মানে কখনোই পাবে না। এবং আমি পার্সোনালি আমি তারাপীঠের শ্মশানে একটা জায়গা আছে, সেখানটাতে আমি জব করি। বাহ! ম্যাম, আমাদের এই যে তন্ত্রবিদ্যার মধ্যে দশম হুম মহাবিদ্যা আছে হুম এবং 10টা দেবী আছেন ওখানে। হুম তো এনাদের ব্যাপারে একটু বলবেন? নিশ্চয়ই। দেখো, দশমহাবিদ্যা মধ্যে প্রথম যে বিদ্যা, সে হচ্ছে দক্ষিণাকালী, মা ভবতারিণীও বলতে পারো, যার দক্ষিণ পথ এগিয়ে থাকে। হ্যাঁ, তো এই দক্ষিণাকালী যে হিসেবে আমরা আদ্যাশক্তি মহামায়াকে, যে আদি শক্তি, তার পুজো করতে পারি। এই প্রথম যে বিদ্যা, তাকে না আমরা 9 বছরের কুমারী সন্তান, মানে 9 বছরের কুমারী কন্যা হিসেবে আমরা দেখি। তো সেই জায়গা থেকে সে হচ্ছে, তাকে তুমি পুজো করতে পারো বাড়িতে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু তারপরের যে দেবীরা আছেন, 9 জন, সেই 9 জন নৈব নৈব চ, বাড়িতে না। কারণ তাহলে পরে কিন্তু মানে টাফ। যেমন হচ্ছে, আমি ধরে নিলাম যে ধরো তোমার সংসারে 5 জন আছে মানুষ, তার মধ্যে একজন ভীষণ রাগী। হ্যাঁ, তাকে সব কথা দুমদাম বলা যায় না। হ্যাঁ, বা তাকে তার মনের মতো খাবার দিতে হয়, না দিলে পরে সে রিয়াক্ট করে, রেগে যায়, থালা ছুঁড়ে ফেলে, এরকম তো থাকে কোনো কোনো পরিবারে। তো ঠিক সেরকমই, এবার ধরো যে ভীষণ রাগী, তাকেই কিন্তু আমরা একটুখানি বাবা তার কাছে গেলে পরে বাবা বাছা করে তার মনের মতো খাবার দেওয়া, সে যেটা পছন্দ করে তাকে দিয়ে আমরা সরে আসি। হুম। কিন্তু যে একটু নরম প্রকৃতির, যে আচ্ছা জানি যে যাকে, যে একটু মাছ খেতে ভালোবাসে, তাকে আজকে ডিম দিয়ে দিলে পরেও সে কিছু বলবে না, খেয়ে নেবে। তো সেই রকম ভাবে তুমি দক্ষিণাকালীকে, তুমি দক্ষিণাকালীর কাছে তুমি কান ধরে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে, যে মা ভুল হয়ে গেছে, ভুল ত্রুটি হয়ে গেছে, তুমি ক্ষমা করে দিও, তুমি মা এসো বসো খাও, বা মায়ের মন্ত্র বলো, বা তুমি যাই মন্ত্র বলো মায়ের, ঠিক আছে। কিন্তু তারপরে এই যে যে দেব দেবীরা রয়েছে আমাদের দশমহাবিদ্যার, তাদেরকে কোনো রকম ভাবে তুমি বাড়িতে পুজো করছি, এই যে অনেকে বলে হ্যাঁ আমার বাড়িতে ছিন্নমস্তা আছে, তুমি তার ব্যাকগ্রাউন্ড দেখবে, কোনো না কোনো ভাবে ক্ষতি একটা আছে। সে বলবে যে আমি তো ছিন্নমস্তা পুজো করছি, ঠিক ঠিক ভাবেই করছি। ছিন্নমস্তা তো বাড়িতে, বাড়ির আরাধ্যা দেবী না। তুমি তাকে নিয়ে এসে তুমি তোমার বাড়িতে করছো মন্দিরে। যেমন তুমি যদি দেখো, ছিন্নমস্তা মন্দির আমাদের ভারতবর্ষে গুটি কয়েক আছে। হ্যাঁ, একদম গুটি কয়েক আছে। যেমন বাঁকুড়া ওইদিকে আছে এক ছিন্নমস্তা মন্দির, ওখানে গিয়েও আমি পুজো বা হোমযজ্ঞ করে এসছি। তো এরকম তারপরে হচ্ছে ভৈরবী বলো, তারপরে তারা বলো, তারা, মা তারা, এই যে বাড়িতে অনেকে মা তারার ছবি রেখে পুজো করে। একদম আমার পার্সোনাল ওপিনিয়ন যদি নাও, মা তারা বাড়িতে পূজিত নন। মা তারা কোথায় জাগে, মা কোথায় থাকে? মা শ্মশানে থাকে, মা শ্মশানে পূজিতা। হ্যাঁ, তো তাকে তো শ্মশানবাসিন্নই তিনি, তার নামের আগে আসে। হ্যাঁ, তো তাকে তুমি কি করে বাড়িতে পুজো করছো? তুমি মন্দিরে যাও, শ্মশানে যাও, পুজো করে মাকে তোমার দুঃখ কষ্ট জানিয়ে তুমি এসো, কোনো অসুবিধা নেই। কিন্তু তাকে তুমি বাড়িতে নিয়ে আসছো, মা তারাকে নিয়ে এসে ধূপ ধুনো দেখাচ্ছ, তাকে খাবার দিচ্ছ, মা আমার এই কাজটা করে দাও প্লিজ, মা আমার ওই কাজটা করে দাও। এবার মা যদি জেগে যায়, তোমার বাড়িটা তো শ্মশানে পরিণত হবে, কারণ মা জেগে গেছে, তুমিই জাগিয়েছো মাকে। এরকম কিছু কিছু জিনিস আছে, এই যে এত কি পাওয়ার এটাতে? অবশ্যই তুমি এই যদি জন্য ঠিক মানে ঠিক বাড়িতে মতো, শ্মশান কেন হোক। লোকে দশমহাবিদ্যাকে ভয় পায়? যারা জানে, আর যারা জানে না তারা খেলা করে। অরিজিনালি তো তুমি দশমহাবিদ্যা, এই যে বগলা, বগলা নিয়ে কত রকম ভাবে কত কিছু, এই বগলা নিয়ে, বগলা শত্রুর নাশ করে, একদম ঠিক কথা, বগলা শত্রুর নাশ করে। কিন্তু এক একজনকে এক একটা ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে। তোমার এই কোনো সরকারি দপ্তরে যদি তুমি যাও, দেখবে এই টেবিলের যে লোকটা বসে আছে সে ওই কাজটাই করছে, অন্য কাজ কিন্তু সে করছে না। তুমি অন্য কাজের জন্য তার কাছে গিয়ে বললে, বলবে ওই টেবিলে চলে যান, কারণ সেটা তার কাজ না। তো ঠিক সেরকমই তোমার নেম ফেম দরকার।
তোমার এই যে আমাদের সানের ইয়ারে তো আমাদের কি দরকার যে আমার ব্যবসা বাণিজ্য প্রচুর বাড়ুক, আমি লোক আমাকে চিনুক জানুক, মানে আমার প্রচুর প্রতিপত্তি হোক, 10টা লোক আমাকে চিনুক, আমার তার মানে আমাকে সানটাকে অ্যাক্টিভেট করতে হবে। তো আমি সানটাকে অ্যাক্টিভেট করার জন্য বগলার পুজো করব কেন? বগলার কাজ তো অন্য, আমি তো বগলার কাজ পুজো করব না, আমাকে সানের কাজ করতে হবে। তাহলে সানের কাজ করতে গেলে আমি কি করব? মাতঙ্গী, সানের যে কারক দেবী মাতঙ্গী, তার পুজো করব। মাতঙ্গীর পুজো করলে পরে আমি নেম ফেম পাবো। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রেও যেটা, যেহেতু দশমহাবিদ্যার মধ্যে পড়ছে বা কিছু, আমার বাড়িতে হয়তো হবে না, তাহলে সেক্ষেত্রে আমি তাহলে কি করব? আমি সূর্যার্ঘ্য দেব। আমি তামার ঘটিতে করে সূর্য একটা লাল জবা দিয়ে আমি সূর্যার্ঘ্য দেব, কৃষ্ণ তিল দিয়ে সূর্যার্ঘ্য দেব। এই সূর্যার্ঘ্য দেবার সময়ও আছে। সবাই বলে দেয় পূব দিকে মুখ করে সূর্যার্ঘ্য দিয়ে দাও। কোন সময় দিয়ে দাও? সূর্যার্ঘ্য দেবারও একটা টাইম আছে। সূর্য ওঠা থেকে 2 ঘন্টার মধ্যে যদি তুমি মানে সূর্যদেবের মন্ত্র উচ্চারণ করো, করে তাকে তামার পাত্রে একটা জবা ফুল কৃষ্ণ তিল দিয়ে তুমি সূর্যার্ঘ্য দাও, ওং রাং রিং রং স সূর্যায় নমঃ, এইটা হচ্ছে সূর্যদেবের মন্ত্র। কিচ্ছু লাগবে না, কারোর কাছে যেতে লাগবে না, দিয়ে তুমি 9টার মধ্যে বা 7টার মধ্যে, ম্যাক্সিমাম 8টা, ম্যাক্স টু ম্যাক্স মধ্যে স্নান করে তুমি সূর্যার্ঘ্য দাও। কে আটকাবে তোমাকে নেমফেম থেকে? কে আটকাবে তোমাকে? কারোর ক্ষমতা নেই। কারণ সূর্যের ওই রেটা তোমার শরীরে পড়ছে, তোমার এই চক্রে আসছে, টাচ হচ্ছে, কে আটকাবে তোমাকে? কারোর কাছে যেতে হবে না, তুমি করো না পূব দিকে মুখ করে বসে। অনেকেই আছে সূর্যার্ঘ্য দিতে হয় বিকেল 4টের সময় চান করে উঠে পূব দিকে মুখ করে সূর্যকে জল দিচ্ছে। সূর্য তো চলে গেছে পশ্চিম দিকে, তুমি কাকে জল দিচ্ছ? তোমার কাছে জল তেষ্টা পেয়েছে, আমি তোমাকে বললাম কৌশিক আমাকে 1 গ্লাস জল দাও, এবার তোমার জল আনতে এত দেরি হলো, আমি তখন গাড়িতে উঠে বাড়ি চলে গেলাম, তুমি জলটা কাকে দিলে? কাউকে দিতে পারলে না, বেকার চলে গেল জলটা। সেম থিং। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তুমি সূর্যার্ঘ্যকে তোমার নেম ফেমের জন্য, আমরা সবাই নেম ফেম চাই, সবাই যারা পেশাতে আছে, যে যেরকম পেশাতে আছে, সবাই চায় যে আমি লোক আমায় চিনুক, আমার কাছে আসুক, আমার কাছে এসে সে কাজ করাক। ভালো কথা তো, খুবই ভালো কথা তো, করুক। তো তার জন্য তো আমাকে লোকের কাছে নোন হতে হবে, নোন ফেস হতে হবে। তাহলে আমি নোন ফেস কি করে হব? আমাকে এরকম কিছু কাজ করতে হবে, আমার কোনো চুনি পড়ার দরকার নেই, চুনি পড়ার ক্যাপাসিটি নেই কারোর। হ্যাঁ, বা ক্যাপাসিটি থাকলেও সেটা কতটা অথেন্টিক হবে জানি না আমি। তো আমার দরকার নেই, আমি একটা তামা। অনেকের দেখেছি গৃহমন্দির হয়, হ্যাঁ, বাড়িতে মন্দির হয়, বাড়িতে মন্দির তুমি একমাত্র দক্ষিণাকালী আর শিব, কৃষ্ণ করতে পারো? কিন্তু আমি বগলামুখী দেখেছি। অসম্ভব, করাই উচিত না। বগলামুখী বাস্তুতে, মানে বাস্তু আছে ম্যাম। দেবীর না, করতে পারে, নিশ্চয়ই করতে পারে। কারোর মনে হলো আমি ত্রিপুরা সুন্দরী করলাম, কারোর মনে হলো আমি তারা দেবীর মন্দির না, করলাম। তার দাদু তার দাদু একসময় প্রতিষ্ঠা করেছে ঘরে, হ্যাঁ, সেটা তার নাতি এখনো ক্যারি করে ক্যারি যাচ্ছে। করে যাচ্ছে। কিছু না কিছু ডিস্টার্ব তার ফ্যামিলিতে থাকবেই থাকবে। কোনো না কোনো ভাবে দেখবে তার ফ্যামিলিতে কেউ ইনজিওর, কোনো না কোনো ভাবে দেখবে তার ফ্যামিলিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো না কোনো ভাবে দেখবে তার ম্যারিড লাইফ হ্যাপি না, কোনো না কোনো ভাবে তুমি দেখবে সন্তান হচ্ছে না, বা সন্তান হলেও সেই সন্তান সুখ পাচ্ছে না। তুমি পাবে, এটা আমি তোমাকে, মানে আমার 15 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি তোমাকে বলছি, হবেই না। আমি যেখানে থাকতে ভালোবাসি না, তুমি আমাকে সেখানে নিয়ে গিয়ে রাখলে আমার মন তো তখন অস্থির অস্থির হয়ে যাবে যে আমি কখন এখান থেকে বেরোবো, কারণ এটা আমার স্থান না। হলুদ কাপড় পরে নিলাম, হলুদ ফেট্টি বেঁধে নিলাম, আর ওং হ্লিং বগলামুখী দেব্যই নমো করে দিলাম, আমি বগলামুখী সাধনা করছি। এত সহজ, ওই বগলামুখী মাই জিভ টেনে ছিঁড়ে দেবে। ম্যাম আমরা একেবারে শেষের দিকে আছি ম্যাম, হ্যাঁ, তো লাস্টে আপনার কাছে কি ঘটনা পেয়ে শেষ করব? হ্যাঁ, নিশ্চয়ই, একদম। ঘটনা বলতে, তোমার পডকাস্ট দেখেই আমার কাছে একজন এসছিলেন, যিনি থাকেন হচ্ছে তোমার গড়িয়ার দিকে। হ্যাঁ, মহিলা।
আর ভীষণ ইন্টারেস্টিং, মহিলা যখন আমার চেম্বারে আসলেন তখন উনি আমার কাছে প্রেডিকশন নেওয়ার পরে উনি বললেন, জানেন ম্যাম, আমার হাজবেন্ডও তান্ত্রিক। হুম। হ্যাঁ, তো আমি বললাম, বাহ, ভালো কথা তো, খুব সুন্দর। তা তুমি তাহলে আমার কাছে এলে কেন? তুমি তো তাহলে তোমার সমস্যার সমাধান তো উনিই করতে হুম, পারবেন, হুম। ফালতু কেন পয়সা নষ্ট করছো? তো তখন বললো, আমার হাজবেন্ড পরকীয়াতে জড়িয়ে গেছে। হ্যাঁ, আমি এখানে থাকি, ছেলেকে নিয়ে আমি গড়িয়াতে থাকি, আর উনি আবার একটা বাড়ি করে অনেকটা দূরে, আমার ঠিক এখন জায়গার নামটা মনে পড়ছে না, অনেকটা দূরেই উনি ওই মহিলার সাথে তার আগের পক্ষের সন্তান টন্তান নিয়ে উনি ওখানে সংসার করছেন। তা আসেন মাঝে মাঝে, দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, ফোনে কথা হয়, বা ৯ মাসে ৬ মাসে আসেন। কিন্তু মেয়েটির চাইছে যে তার হাজবেন্ড যেন চলে আসে। তো বলছে, আমি তো কাউকে চাইছি না, আমি আমার হাজবেন্ডকে চাইছি, আমি তো অন্য কারোর ইয়েকে চাইছি না। এবং ওই যে মহিলার সাথে আছে সেটা কিন্তু উনি মানে আম বিধিসম্মতভাবে না, হ্যাঁ? যে একে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে ও, করে, লিভ ইন যে যেটা। হ্যাঁ, সেটা কিন্তু না। তাহলে পরে গিয়ে অন্যরকম ব্যবস্থা হতো। তো উনি বললেন যে উনিও ওনার সাথে আছে। আমি বলছি, তোমার সাথে কি ডিভোর্স হয়ে গেছে? বলল, না, আমাকে তো ডিভোর্স দেয়নি। আমি তো এখানে একা আমার ছেলেকে নিয়ে। তারপরে তার বাড়িও আমরা ভিজিট করি। বেশ বড় বাড়ি, দোতলা না ৩ তলা বাড়ি, বড় বাড়ি। নিচে ভাড়া আছে। ভাড়াটা দিয়েই ওনার চলে, আর টুকটাক, টুকটাক কিছু করে। তা আমি তখন বললাম যে, তোমার হাজবেন্ড তান্ত্রিক, তুমি আরেকজন তান্ত্রিকের কাছে এসে কাজ করবে? তো বলল, হ্যাঁ, আমি করব। তো ভদ্রমহিলা আমার সাথে আসেন, মানে তারাপীঠে আমার সাথে যান। তো উনি ওনার মতো চলে যান, আমি আমার মতো চলে যাই। এবং তারপরে উনি আমার সাথে আমি যেরকম যেরকম ভাবে যা যা কাজ করতে বলি উনি করেন। তারপরে আমি সবাইকেই একটা সময় দিই, একটা নির্ধারিত সময় থাকে, যে এই ২৪ ঘন্টা ৭২ ঘন্টা এরকম কোনো সময় আমার ক্ষেত্রে থাকে না, কারণ ২৪-৭২ ঘন্টায় বেসিক্যালি কোনো কাজ হয় না। তো আমি ওনাকে একটা সময় দিই এবং সেই সময় অনুযায়ী ওনাকে বলি, একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো। মানে তন্ত্রের কাজ না, এটা তো আমি তোমাকে অ্যান্টিবায়োটিক খাইয়ে দিলাম না যে তুমি একেবারে উঠে দাঁড়িয়ে হয়ে গেলে। তো আমি ভদ্রমহিলাকে তখন বলার পরে আমি বললাম, একটু ধৈর্য ধরো। আর ভদ্রমহিলার ছেলে, কি ইন্টারেস্টিং, অসম্ভব নেশা করতো, মানে পাগলের মতো নেশা। ছেলেটির বয়স বেশি না, চাকরি করতো, অফিস ফেরত এরকম, মানে কোনো দিন রাতে বাড়িতে ঢুকতো না, আর মা সারা রাত ফোন নিয়ে জেগে বসে আছে, কোনো দিন বাড়িতে ঢুকতো না। মানে যখন ভদ্রমহিলা বলছে তখন আমার এত কষ্ট হচ্ছে। ভদ্রমহিলা বলছে, রাতের পর রাত ম্যাম আমি জাগা, এখন আমি ঘুমের ওষুধ খাই, তা নাহলে আমি ঘুমোতে পারি না। আর বলছে, আমাকে দেখাচ্ছে, বলে, দেখুন বোতল, খাটের তলায় কত বোতল। দেখলাম সত্যি বোতল, কিছু ভরা কিছু খালি। তো যাই হোক, এইসব করে টোরে তখন বলল যে, ম্যাম এই নেশাটা ওর আমি কি করে ছাড়াবো? মানে শনি রবি সে বাড়িতেই থাকে না, শনিবার সকালবেলা ব্রেকফাস্ট, স্নান করে ব্রেকফাস্ট করে এই যে বেরিয়ে গেল, রোববার ভোর রাতে বাড়িতে ঢুকলো, কারণ সোমবার অফিস আছে, অফিস করতে হবে। এই হচ্ছে ব্যাপার। এবার সেই ছেলেটিকে যখন আমি গেলাম, তো যাওয়ার পরে আমি তো তারাপীঠে কাজ করেছি এবং ছেলেটিকেও বিশেষ বিশেষ কিছু দিয়েছি। অবশ্যই ছেলেটি ধারণ করবে না, কারণ এটা স্বাভাবিক। ছেলেটা এইসব বিশ্বাস করে না, সে আজকালকার ছেলে যা হয়। তো দিয়েছিলাম কিছু কিছু জিনিস ভাবে রাখতে, এবং একটা জিনিস দিয়েছিলাম যে তার বাড়ির মধ্যে ওই জায়গাটাতে রাখার জন্য। হুম, আমি ভদ্রমহিলা মাঝে মাঝেই আমাকে ফোন করে, ম্যাম আমি এখনো পর্যন্ত কোনো রেজাল্ট পেলাম না, এখনো পর্যন্ত। আমি বললাম, একটু অপেক্ষা করো, আমি তোমাকে বলছি তুমি রেজাল্ট পাবে। হঠাৎ করে আমাকে গত আহ, গত সপ্তাহের সোমবার দিনকে আমাকে ফোন করে বলল যে, ছেলে আমাকে জিজ্ঞেস করছে, মা তুমি কি করেছো যে আমার শরীর কিরকম কিরকম লাগে, আমি মানে নিতে পারছি না, মানে ড্রিঙ্ক করতে করছে না, অ্যালকোহল নিতে পারছে না, নিচ্ছে না। অফিস থেকে আসছে, অফিস থেকে এমনিতেও বাড়িতে আসতো, ব্যাগ ট্যাগ রাখতো, হাত মুখ ধুতো, ফ্রেশ হতো, তারপরে চাটা খেয়ে বেরিয়ে যেতে, এই যে বেরিয়ে যেত, আর রাতে বাড়িতে ঢুকতো না। ফোন করলে পরে খালি বলতো, যাচ্ছি,
যাচ্ছি, তুমি খেয়ে নাও, শুয়ে পড়ো, আমি ঠিক ঢুকে যাবো, চিন্তার কিছু নেই। বলে। আর যেহেতু ভদ্রমহিলার স্বামী থাকতো না, ও খুব ভদ্রমহিলা ইনসিকিউর ফিল করতেন। তো ছেলেটাকেই সম্বল হিসেবে। তো ভদ্রমহিলা বলছে যে ছেলে আমার এখন অফিস থেকে বাড়িতে ঢোকে, বেরোয়ও, বেরোয় যে না তা না, কিন্তু ড্রিঙ্ক করে ঘরে ঢোকে না। সিগারেট খাচ্ছে, ঘরে বসেই সিগারেট খাচ্ছে, বাথরুমে গিয়ে সিগারেট খাচ্ছে, বারান্দায় গিয়ে খাচ্ছে, আবার সকালবেলা উঠে স্নান টান করে খেয়ে দিয়ে অফিস চলে যাচ্ছে। ম্যাম, এবার ও তো আমাকে সন্দেহ করছে যে মা তুমি কি করেছো যে আমার জীবনে একটা পরিবর্তন এলো। ওর ওর ক্ষেত্রে কি হয়েছে, ওর ক্ষেত্রে একটু দেরিতে ফলটা পেয়েছে, কিন্তু ফলটা পেয়েছে। এটা কি হয় জানো কৌশিক, শুনে মানে আমার মনে হলো একটা 24-25 বছরের ছেলে যে মায়ের সম্বল, হ্যাঁ মানে এরকম, সেই ছেলেটি এরকম ভাবে ধীরে ধীরে টার্ন হচ্ছে। এটা মনে হলো ওর মা যতটা না খুশি, তার থেকে বেশি খুশি আমি নিজে হয়েছিলাম। হুম। হ্যাঁ, আমি টাকা নিয়েছিলাম তার কাছ থেকে অবশ্যই, কারণ আমার এটা ব্রেড অ্যান্ড বাটার। আমি টাকা নিই, পরিষ্কার কথা, আমি বিনা পয়সায় কাজ করি না। অন ক্যামেরা এখানেও বলে দিলাম যে কেউ এরকম কোনো গল্প শুনবে না যে আমি টাকা না নিয়ে করেছি। হ্যাঁ, আমি চ্যারিটিও করি যদি সে সত্যিই নিডি হয়। হ্যাঁ, অনেক সময় অনেকে আছে যে বলে যে আমার নেই, দেওয়ার সেখানে মতো নেই, একটা মানে সেখানে কম আমি বেশি একটা হ্যাঁ, ব্যাপার থাকে, হ্যাঁ, 19-20 হ্যাঁ, থাকে। হ্যাঁ। তো যাই হোক, তো এইরকম একটা ঘটনা। আর ঘটনা তুমি শুনতে চাইছো, একটা ভৌতিক ঘটনা হ্যাঁ, একটা তোমাকে রাখো। আমি বলি। যেটা সেটা হচ্ছে যে উম, একটি মেয়ে, সে নার্সিং পড়ছে আমাদের কলকাতারই একটি হসপিটালে, তার পোস্টিং, ভালো হসপিটালে, ভালো জায়গায়। তো সে আমার ক্লায়েন্ট। তো সেও এরকম তোমার মতো তোমার পডকাস্ট এরকম দেখেছে, দেখে তোমার রেগুলার। এবার দিয়ে যারা আমার পডকাস্ট দেখে ম্যামদেরকে যাদের কন্ট্যাক্ট করবেন, আগে আমাকে কন্ট্যাক্ট করে বলবেন যে আপনার পডকাস্ট ভালো হয়েছে। হ্যাঁ, একদম। এটা একদম সত্যি, না। একদম। আমার কাছে কেউ, তোমার না, আমি এটা পডকাস্ট জাস্ট আমি এটা মজা সবাইকে, করছি, এটা না একটা। না 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 না, মজার কিছু না, খুব সত্যি সত্যি কথা। আমাকে অনেক, আমি সবাইকে জিজ্ঞেস করি কোত্থেকে আমার নাম্বার পেলেন, বা কে কে পডকাস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে আমি এটা জাস্ট আমি বললাম, এটা কেউ না না, আর নেবেন আমার না। মা তো মানে কৌশিকের বিশাল বড় ফ্যান। নমস্কার, আপনি যদি দেখে থাকেন, আমিও আপনার ফ্যান, দেখিনি আপনাকে এখন পর্যন্ত। আসুন একদিন ম্যামের সাথে। হ্যাঁ, একদম। তো এরকমই কেকে পডকাস্ট দেখে আমার কাছে হুম, আসেন। ম্যাম এরকম দেখেছি, আমার একটা এরকম সমস্যা। এবার হসপিটালে ডিউটি তো নাইট শিফটও হয় ওদের। তো ওরা রাত্রিবেলাতে কি হয়, ওই একটা করে টেবিলে দুজন দুজন করে থাকে। হুম, হুম। হ্যাঁ, দুজন দুজন করে। এবার একটা ওয়ার্ডে বেশ কিছু পেশেন্ট থাকে এরকম। তো তার মধ্যে একটা পেশেন্ট, সে মারা গেছে। হ্যাঁ, এবার এই মেয়েটি জানতো না যে পেশেন্টটা মারা গেছে। এবার ও রাত্রিবেলা ওখানে কাজ করছে। এবার ওর সাথে যে থাকে মানে টেবিলে, একটা টেবিলে দুজন করে, দুটো চেয়ার। সেই মেয়েটি বলেছে যে তুই একটু বস, আমি একটুখানি চা জল খেয়ে আসছি। তো খেতে গেছে, এখানে বাকি পেশেন্টরা ঘুমোচ্ছে মাঝরাতে। হঠাৎ দেখলো ওই পেশেন্টটাই মাথাটা ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে আছে, মানে মেয়েটির দিকে তাকিয়ে আছে। তো মেয়েটি ওরকম ভাবে দেখাতে মেয়েটি বলেছে যে ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে, জেগে থাকবেন না, শরীর খারাপ হবে। মেয়েটি জানে না। তো লোকটা আবার মাথা ঘুরিয়ে, অন্যদিকে মাথা ঘুরিয়ে আবার চোখ বন্ধ। মেয়েটি আবার মেয়েটির কাজ করছে ফাইলে। এবার ওই ওর বান্ধবীও এসেছে। আবার এরকমভাবে এই চলছে। এবার পরে ডিউটি চেঞ্জ করে দিয়েছে। এদের তো ডিউটি চেঞ্জ হয় যে অন্য ওয়ার্ডে তুমি চলে যাও। হুম, হুম, হুম। এরকম। এবার তারপরে বেশ কিছুদিন পরে মেয়েটি এসে বলল যে, "ম্যাম, আমার না শরীরটা একটু কিরকম, কিরকম খারাপ, খারাপ লাগছে।" বলে তারপরে আমাকে যে ওয়ার্ডে দেওয়া হলো, সেই ওয়ার্ডে আমি যখন কাজ করছি, এরকম রাত্রিবেলা নাইট শিফট পড়েছে। নাইট শিফটে আমি যখন কাজ করছি, তখন আমি দেখছি যে ওই পেশেন্টই আমার সামনে। এরকম কতগুলো বেড থাকে আমি ঠিক সেটা সঠিক জানি না। তার মধ্যে একটি বেড ঐরকম, ওই পেশেন্টটি আবার মাথা ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে এরকমভাবে তাকিয়ে আছে। তখন মেয়েটি বলেছে, "কি ব্যাপার, আপনি ঘুমোচ্ছেন না? ঘুমোন না কেন?" তখন বলা প্রথম হচ্ছে, "আপনার ওয়ার্ড চেঞ্জ হয়েছে? কারণ আমি তো ওই ওয়ার্ডে আপনাকে দেখেছিলাম।"
এখানে? তো ভদ্রলোক কোনো উত্তর দেয়নি। মানে ভদ্রলোক ছেলে ছিল। হুম, হুম। তো মেয়েটি তখন ভদ্রলোক আবার মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আ ভদ্রলোক ইয়ে করছে। মানে অন্যদিকে তাকিয়ে নিয়েছে। তো মেয়েটি যখন উত্তর দিল না ভাবলো কি জানি কানে শুনতে পায়নি বা কিছু এরকম। তো মেয়েটি তারপরে আবার নিজের কাজ করছে। আবার পরদিনও ওই ওয়ার্ডেই আছে। এরকম মাঝে মাঝে এরকম দেখার পরে 4th ডে মেয়েটি আ দেখে যে ওই মানে আবার যখন পাশ থেকে আসছে তখন দেখছে যে ওই করিডোরে একটা এরকম ইয়েগুলো থাকে না, স্ট্রেচার গুলো থাকে না? তার মধ্যে একটা বডি শোয়ানো, একটা সাদা চাদর দিয়ে চাপা দেওয়া, পুরোটাই চাপা দেওয়া। তখন মেয়েটি ওরকম দেখতেই পারল। ওরা তো এইসব দেখে অভ্যস্ত। ওদের কাছে কোনো এগুলো বিস্ময়কর ব্যাপার না বা ভয় পাওয়ারও ব্যাপার না। মেয়েটি তখন ওরকম দেখে নিয়ে মেয়েটি সোজা চলে গেছে। তারপরে গিয়ে অন্য ওয়ার্ডে গিয়ে বলেছে ওখানে একটা বডি এরকমভাবে শুইয়ে রেখেছে। ওখান থেকে ইয়ে-টিয়ে যায়, তা মানে পেশেন্ট যায়, ভয় পেতে পারে। তো একটু সরিয়ে দেওয়া উচিত এখান থেকে। তো তখন বলল যে আ মানে ওয়ার্ড বয়কে বলার পরে ওয়ার্ড বয় এসে ওইটাকে সরিয়ে দিয়েছে। সরিয়ে ওটা এমনভাবে রেখেছে যে মেয়েটি আবার দেখছে, এবার মেয়েটি ওই লোকটার মুখটা দেখতে পেয়েছে। মুখটা তখন দেখার পরে মেয়েটি বলেছে, "জি বাবা, এই ভদ্রলোক মারা গেলেন? এই তো কালকে রাতেও আমার দিকে তাকিয়েছিল।" তখন ওই ওয়ার্ড বয়টা বলছে, "দিদি আপনি কার কথা বলছেন?" বলে, "এই তো এই পেশেন্টের কথা বলছি। এ তো মারা গেলে?" তখন বলার পর তখন বলছে, "দিদি এ তো মারা গেছে ৩-৪ দিন হয়ে গেছে। কালকে রাতে আপনি একে কোথায় দেখলেন?" তখন বলছে, "না, কালকে রাতেও আমার দিকে তাকিয়েছিল। আমি আবার বললাম কত কথা, আমাকে উত্তর দিল না, আবার মাথা ঘুরিয়ে নিল। আমি আগের দিনও দেখেছি, আমি আগের ওয়ার্ডে।" বলে, "না, আপনি ভুল করছেন। পেশেন্টের বাড়ির লোক আসতে দেরি হয়েছে বলে আর বডি সরাতে দেরি হয়েছে বলে আপনি বডিটা দেখতে পেয়েছেন, না তো এর বডিটা দেখার কথা না।" তখন মেয়েটা আম মানে একটুখানি চিন্তাগ্রস্তভাবে থাকে। তারপরে মেয়েটি বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মানে রেস্ট যে থাকে, সপ্তাহে ১ দিন করে রেস্ট থাকে, ৭ দিনে ১ দিন। সেই রেস্টেতে মেয়েটি এরকমভাবে রাত্রিবেলা শুয়ে দেখছে তার পাশে ঐরকমই লোকটা ওর দিকে এমনি করে মাথা ঘুরে তাকিয়ে আছে। তখন মেয়েটি তাড়াতাড়ি করে উঠে পড়ে। উঠে পড়ে মাকে ডাকে। মাকে ডেকে বলে যে, এরকম ব্যাপার। ওর মা বলে, "আসলে তুই সারাদিন এইসবের মধ্যে থাকিস তো, এটা তোর একটা কিছু ভুলভ্রান্তি হবে। তুই উঠে চোখে মুখে জল দে, দিয়ে আমি তোর সাথে শুচ্ছি।" তো মেয়েটিও তারপর ভাবে যে হ্যাঁ, হতেই পারে। একটা ইলিউশন হতে পারে। তারপরে মেয়েটি আবার এরকম হতে মাঝে মাঝে মেয়েটা ওই জিনিসটাকে দেখে। যে যখন ডিউটি করছে হুম। অন্য কোনো বেডের মধ্যে ফাঁকা বেড হয়তো ওরকম দেখলো। এই ব্যাপারগুলো হচ্ছে। তো এই যে জিনিসগুলো এগুলো সবটা ইলিউশন না। হতে পারে ওনার ভেতরে যে বডিটা ওখানে ছিল সেই বডিটার ভেতরে কোনো একটা কষ্ট বা যখন বেরিয়ে যাচ্ছিল কিছু না পাওয়া বডিটার মধ্যে ছিল 100%, হ্যাঁ? মানে আমরা যখন দেহ ত্যাগ করি, তুমি যদি হুম। বড় মনীষ ঋষিদের বই, মেইনলি অভয়ানন্দের বই যদি তুমি পড়ো, যখন আমরা দেহ ত্যাগ করি আমরা কিন্তু বুঝতে পারি না দেহ ত্যাগ করেছি, হ্যাঁ? তখন সেই মুহূর্তে একটা মারাত্মক যন্ত্রণা, যে তুমি বুঝতে পারছো না তোমাকে সরাচ্ছে, করছে, মানে তুমি একটা হালকা ফিল করছো। দেখো তুমি হয়তো প্রশ্ন করবে আপনি কি মরে দেখেছেন? বা আপনি কি মরে এটা ফিল করেছেন? না। আমরা বই থেকেই সব কিছু সংগ্রহ করি, হ্যাঁ? তো সেই জায়গা থেকে আর এখন তো রিসার্চ বলছে, এখন নাসা ব্যাপারগুলোকে মেনে নিচ্ছে যে এন্টিটি, একটা আত্মার একটা এন্টিটি, অস্তিত্ব যেটাকে আমরা বলি অবশ্যই থাকবে। তুমি একটা ভ্যাকুয়াম ঘর, একটা ঘরের মধ্যে কাঁচের, যদি বদ্ধ ঘরের মধ্যে একটা মানুষ, মৃতপ্রায় মানুষকে রাখো, তারপরে যখন দেখবে যে মানুষটা মরে গেল কোনো রকম ভাবে, দেখবে ওই কাঁচটার মধ্যে চির খেয়ে গেছে, ওর হুম। প্রাণবায়ুটা ওখান থেকে যায়। আর প্রাণবায়ুর ফোর্স মারাত্মক ফোর্স, এর ধাক্কা তুমি সামলাতে পারবে না। তো সেই রকম ভাবেই আমরা নানান রকম বই, মুনি ঋষিদের, বিবেকানন্দের বইতেও তুমি এইসব পাবে, যজুর্বেদেও তুমি এসব পাবে, নানান রকম পুরাণেও পাবে। তো এই জায়গাগুলো থেকেই জানা যায় যে আমাদের ভেতরে যে শক্তিটা আছে এই শক্তির ওপরে আর কিছু নেই। যার জন্য আমি সবসময় বলি ইচ্ছা শক্তির ওপরে আর কোনো শক্তি নেই। তুমি মন থেকে যদি কিছু ডাকো, চাও, সেটা তোমার 100% হবে, কারণ তোমার ইচ্ছা শক্তি ম্যানিফেস্ট হয়ে গেল। হ্যাঁ, তুমি ঠিক। এই ব্যাপারটা। তো এইরকমই ওই মেয়েটার যখন ওরকম হতো তখন ওই মেয়েটা আমার কাছে আসে। এসে বলে আমি ভীষণ বিপদে। আসার আগে ফোন করেছিল যে এরকম সমস্যা। আপনি পারবেন কিছু করতে?
তো আমি অবশ্যই তাকে কিছু করেছিলাম, তাকে তার বাড়িতে গিয়ে করেছিলাম। তার মাও বলছে যে হ্যাঁ এরকম আমরাও ফিল করছি কিছু একটা, কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। আর ও যেটা হচ্ছে ও ভিজুয়ালাইজ করতে পারছে। হুম। তো এই জিনিসগুলো করার পরে মেয়েটা ধীরে 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 এবার যে আসছে, যে দিয়ে করছে, জানতে হবে তোমাকে কেন আসছে, কি চাইছে, এই জানাটাই খুব টাফ। সেই জানতে গেলে তোমার এখানে যথেষ্ট পরিমাণে সাহসের দরকার। আর যারা ডাক্তার বা এই ধরনের লাইনে আছেন না, তাদের এরকম অনেক কিছু ফেস করতে হয়। ভীষণ হয়। অনেক সময় অনেকে এনারা সম্মুখে এসে বলতে পারে না, পারে না, হ্যাঁ। কিন্তু আমি অনেকের কাছে শুনেছি হুম, যে তারা অনেক কিছু দেখতে পায়। হুম, মর্গে যারা আছে কাজ একদম। করে, হুম, বা ধরুন যারা এরকম ক্রিটিক্যাল কন্ডিশনে কোনো পেশেন্টকে তিনি বাঁচাতে পারলো না, হ্যাঁ, তখনও অনেক কিছু ওরা বুঝতে পারে, ভীষণ ফিল করে ওরা। ভীষণ ফিল করে, হ্যাঁ, কিন্তু ওরা সেগুলো তো বলাটা উচিত না বলে তারা প্রকাশ্যে বলেন না, বলতে চায় না চায় তারা না। একটা প্রকাশ্যে, কারণ মানুষ মানুষ ভয় পেয়ে ভয় যাবে, পাবে এবং একটা বাড়ির লোক বিশ্বাসের জায়গা, কারণ এখানে যদি হ্যাঁ, হ্যাঁ, ডাক্তার যদি এখন বলে যে আমি হ্যাঁ, এগুলো ভয় দেখছি, পাচ্ছি বা আমি এরকম দেখছি, হ্যাঁ তখন লোকজন ডাক্তারকেই মারতে শুরু করবে। হ্যাঁ, বাস। তুমি এই যে বললে না যে মর্গে যে হ্যাঁ বডি শুয়ে, এগুলো ভীষণ রকম ভাবে, মানে যারা মর্গে ওই কাটাছেঁড়া করে, হুম, তাদের কাছে গিয়ে তাদের একজনের সাথে আমার মানে চেনা জানা আছে আমার কর্মসূত্রে, যে এরকমও হয়েছে যে মানে মারাত্মক ভয় পেয়েছে, মারাত্মক ভয় পেয়েছে, মানে ভয় পাইয়ে দিয়েছে। হ্যাঁ, ভয় পাইয়ে দিয়েছে। কিন্তু তোমাকে ওই মুহূর্তটা ভয় পেতে হবে না। যে এই যে পোস্টমর্টম করে যখন, তখন খুব ডেঞ্জারাস। মানে ওরাও কিন্তু দেখবে ডাক্তারও যখন মানে ছুরি কাছি ধরে, হুম। তখন কিন্তু মা কালীকে প্রণাম করে। হ্যাঁ, করে তারা মানে কোথাও একটা আমি শক্তি এরকম প্লে একটা করে। ডাক্তার চিনি যিনি সাধক একজন, আচ্ছা, আমি চিনি, আমার কন্ট্যাক্টে আছে, আমি নাম বলছি না, আমি তার সাথে একটা পডকাস্টে তিনি একজন সাধক এবং আচ্ছা, তিনি ভালো একটা ডাক্তার, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। আমি বললাম যে আপনি কি করে? বলে হ্যাঁ, এটা আমি ছোটবেলা থেকে আমি ভালো লাগা আমার আছে। তার সাথে একদম। পড়াশোনাও আমি হ্যাঁ, করেছি। হ্যাঁ। এই ক্যালকাটা মানে চিত্তরঞ্জন হুম, এখান হুম। থেকে মেডিকেল কলেজ থেকে উনি পাস আউট, এবং বর্তমানে ইনি বাইপাসেরই একটা বড় হসপিটালের তিনি ডাক্তার। আচ্ছা। মানে আমি না, মানে অবাক হয়ে গেছিলাম যে আপনি কি করে? বলে হ্যাঁ, আমি এটা আমার ভালো লাগে কৌশিক। আমার এইটাই জিনিসটা কৌশিক আমি তোমাকে বলছিলাম। তুমি বললে না যে মানে আপনি কি চান না কেউ আসুক? হুম, অবশ্যই চাই। কিন্তু এটা না সাধনা। হুম, তন্ত্রটা হুম। কমপ্লিটলি সাধনা। তন্ত্রের জায়গাটা ফিলিংস। আমি তোমাকে তন্ত্র শেখাতে পারবো না। আর এই যে না। সবাই বলে তন্ত্র করে এই করেছি, তন্ত্র করে ওই করেছি। আরে তন্ত্র করে তুমি তাহলে নিজের ডেভেলপ কেন করছো না? আমিও এসছি এখানে অ্যাড করতে, কিন্তু আমি আমার নিজের ডেভেলপের জায়গাটা করে নিয়েছি। আমার ডেভেলপের জায়গাটা আমার সলিড করা আছে। এটা আমি জোর গলায়, হুম, এটা আমার গুরুর কৃপা। নিশ্চয়ই। এটা আমার গুরুর কৃপা, আমার মায়ের আশীর্বাদ আর আমার লেবার। হ্যাঁ, এই ৩ টে জিনিস একসাথে ইকুয়াল টু ফল। হ্যাঁ, তোমাকে পেতে হবে। এই যে ভদ্রলোক যে সাধনা করেছে বা তার ইন্টারেস্ট, তুমি জিজ্ঞেস হ্যাঁ, করছিলে না যে আপনার সন্তানকে চান না? যে তার ইন্টারেস্ট আছে বলেই কিন্তু আজকে তিনি ডাক্তারিও পড়েছেন, হুম। সাথে কিন্তু সাধনা কিন্তু করেছেন। কোনো কারোর কাজ করেন না কাজ কিন্তু। করেন না। নিজে কারণ ভালো লাগে, নিজের মনের হ্যাঁ, শান্তি। মনের শান্তি। তার ভালো লাগার জায়গা। একদম। এটা ভালো লাগার জায়গা। থ্যাংক ইউ ম্যাম। ভীষণ ভালো লাগলো। একদম। আর খুব সুন্দর কথা হয়েছে, কিন্তু আমরা কিন্তু স্ক্রিপ্টের বাইরে গিয়ে কথা বলেছি। একদম। এটা অনেকে জানে না, যারা হ্যাঁ, আমরাই জানি। আমরাই আমরা জানি। অন্য কথা বলেছি, হ্যাঁ, কথা হয়েছে অন্য কিছু। হ্যাঁ, আর কিছু বলার নেই। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও দেবযানী ম্যাম, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। আর নাম্বার কিন্তু দেওয়া আছে, নাম্বারে কল করতে হবে। একদম। নমস্কার। নমস্কার।